আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফিয়ারলেস ফাইটার্স অফ এইচএসসি 26। সবার কি অবস্থা? হোপফুলি ভালো আছো, সুস্থ আছো এবং চলে যাওয়া পরীক্ষাগুলো অনেক অনেক ভালো দিয়েছো। এবার পালা বায়োলজির সেকেন্ড পেপার প্রাণীবিজ্ঞানের। সেই প্রাণীবিজ্ঞান পরীক্ষাকে কেন্দ্র করে আমরা নিয়ে এসেছি 200+ সুপার ইম্পর্টেন্ট এমসিকিউ সলভিং ফাইনাল টাচ ক্লাস, যেখানে আমি অনেক অনেক বেশি এমসিকিউ করাবো। যেই এমসিকিউগুলো থেকে টপিক কমন আসবে ইনশাল্লাহ, অথবা এই এমসিকিউ এর আলোকে যে কথাগুলো হবে সেই কথাগুলো থেকে ইনফরমেশন কভার আপ হয়ে যাবে ইনশাল্লাহ। বাট এর বাহিরেও অনেক অনেক বেশি এমসিকিউ আছে প্রাণীবিজ্ঞান বইয়ে, তোমরা জানো। বাট এই পরীক্ষার আগের দিন তো সব কিছু পড়ানো সম্ভব না, তো আমার কাছে যেগুলো মনে হয়েছে এগুলো পড়ায় দিলে তোমার জন্য ভালো হয় সেইগুলো নিয়ে এসেছি, এবং হোপফুলি এখান থেকে তোমরা কিছুটা হলেও কমন পাবে। বাট 100% কমন পাবে কিনা এটা গ্যারান্টি আমি দিতে পারি না, এটা আল্লাহ তালাই ভালো জানে। ঠিক আছে, আমি ক্লাসটা খুব শর্ট রাখার চেষ্টা করবো, অল্প সময় যাতে অধিক এমসিকিউ অধিক টপিক তোমার মাথায় চলে আসে, তুমি যাতে মেমোরাইজ করতে পারো সেই ব্যবস্থাই করাই হচ্ছে আজকের ক্লাসের মূল উদ্দেশ্য। তো সবাই সামনে বইটা রাখবে, আমি যে এমসিকিউটা পড়াবো বইটা থেকে সেই এমসিকিউ টপিকটা তুমি ভালো করে দেখে ফেলবে। সো লেটস স্টার্ট। প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস। আমি ক্লাসটা একটু ফাস্ট করাবো, আগেই বলছি ফাস্ট ফরওয়ার্ড এবং খুব ইম্প্যাক্টফুল ভাবে রিভিশন দিয়ে দিব ইনশাল্লাহ। কোন ক্ষেত্রে কেওলাস লিনিয়াসের অবদান সব থেকে বেশি? বিবর্তন, চিকিৎসা, শ্রেণীতত্ত্ব, বংশগতি। আমরা জানি শ্রেণীতত্ত্ব শ্রেণীবিন্যাস বিদ্যায় কেওলাস লিনিয়াসের অবদান সব থেকে বেশি, আর বংশগতিতে হচ্ছে তোমার গ্রেগর জোহান ম্যান্ডেল। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্ন, নিচের কোন প্রাণীটি অ্যাসিলোমেট? সিলোমটা কি? সিলোমটা হচ্ছে মেসোডাম থেকে উদ্ভূত একটা গহ্বর, যেটা পেরিটোনিয়াম নামক পর্দা দিয়ে আবৃত থাকে, তার নাম হচ্ছে সিলোম। যাদের সিলোম নেই তারা হচ্ছে অ্যাসিলোমেট, যাদের সিলোম আছে তারা ইউসিলোমেট। যাদের গহ্বরটা আছে কিন্তু কিন্তু পেরিটোনিয়াম আবরণটা নেই তাদেরকে বলা হচ্ছে সিউডোসিলোমেট। প্রথম যে তিনটা পর্ব আছে পরিফেরা, নিটারিয়া, প্লাটিহেলমিনথেস, এরা হচ্ছে অ্যাসিলোমেট। তারপর নেমাটোডা, রোটিফেরা, কিনোরহিনসা, ওরা হচ্ছে সিউডোসিলোমেট। তারপরে যতগুলা পর্ব আছে সবগুলো হচ্ছে কি ইউসিলোমেট। সো এখানে অ্যাসিলোমেট আমার খুঁজে বের করতে হবে কে, আইদার পরিফেরা, আইদার নিটারিয়া অর প্লাটিহেলমিনথেস অন্তর্ভুক্ত আছে, সেই প্রাণীটাকে খুঁজে বের করতে হবে। অ্যাসকারিস লম্ব্রিকয়েডিস, এটা কেচোক্রিমির সাইন্টিফিক নাম, এটা নেমাটোডা পর্বে অন্তর্ভুক্ত, অর্থাৎ এটা সিউডোসিলোমেট আছে, এটা অ্যাসিলোমেট নয়। টিনিয়াসোলিয়াম, এটা হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের অন্তর্ভুক্ত, সো এটার সিলোম নেই, এটা অ্যাসিলোমেট প্রাণী। মেটাফায়ার পশ্চিমা, এটা হচ্ছে তোমার কেঁচো, কেঁচোর সিলোম আছে, এরা ইউসিলোমেট পর্বের প্রাণী। ওরিও প্রতিসাম্যত উদাহরণ আমি লিখে রেখেছি হ্যাম, হ্যাম দিয়ে হচ্ছে হাইড্রা, অ দিয়ে হচ্ছে এ দিয়ে অরেলিয়া বা জেলিফিশ, আর এম দিয়ে ম্যাট্রিডিয়াম বা সি অ্যানিমন। এই তিনটার ওরিও প্রতিসাম্যতা দেখা যায়, আর ভলবক্সে দেখা যায় গোলীয় প্রতিসাম্যতা। তুমি একটা উদাহরণ পাবে, হেরা, হেরা, ভলবক্স, হেলিওজোয়া অ্যান্ড রেডিওলারিয়া, ওদের ক্ষেত্রে গোলীয় প্রতিসাম্যতা দেখা যায়। আর পিলা, আপেল শামুক, এটা অপ্রতিসাম্য। ঠিক আছে, ওকে। কোন প্রাণীতে ওরিও ক্লিভেজ দেখা যায়? ক্লিভেজটা কি জাইগোটটা যখন বিভাজিত হওয়া শুরু করে তখন সেটাকে বলা হচ্ছে ক্লিভেজ। এই ক্লিভেজটা হয় ওরিও, হতে পারে দ্বিপার্শ্বীয়, হতে পারে সর্পিল। এই ওরিও ক্লিভেজ দেখা যায় আর্থ্রোপোডা পর্বের প্রাণীর ক্ষেত্রে। এখানে আর্থ্রোপোডার কি আছে? ঘাসফড়িং। ঝিনুক শামুক, ওরা হচ্ছে মলাস্কা, আর মলাস্কার ক্ষেত্রে আমরা দেখব সর্পিল ক্লিভেজ, মলাস্কা এবং এনলিডার ক্ষেত্রে। আর কেঁচু, এটাও তো সেম, এনলিডা, এক্ষেত্রে আমরা সর্পিল ক্লিভেজটাই দেখব। আর কর্ডাটা বা আমাদের ক্ষেত্রে আমরা দেখব দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। ভলবক্সের ক্ষেত্রে আমরা দেখো একটা এক্সাম্পল দিয়েছিলাম, এক্সপ্লেনেশন দিয়েছিলাম, সেটার সাথে মিলে গেল। ভলবক্স, হেলিওজোয়া, রেডিওলারিয়া, ওরা হচ্ছে গোলীয় প্রতিসাম্যতার উদাহরণ। নিচের কোন প্রাণীটি গঠনগতভাবে সরলতম, অর্থাৎ কোন প্রাণীর মধ্যে প্যাচগোজ কম, মানে কোষ আছে শুধু, কোষ টিস্যুতে রূপান্তর হয় না, টিস্যু থেকে আবার অর্গান হয় না, অর্গান থেকে সিস্টেম হয় না। আমরা জানি পরিফেরা হচ্ছে সব থেকে সরলতম সংগঠন মাত্রার পর্বের উদাহরণ, যেটা শুধুমাত্র কোষ দিয়ে তৈরি। সেখানে পরিফেরার কে আছে? স্পঞ্জিলা, এটা হচ্ছে পরিফেরা পর্বের সদস্য। পরিফেরা পর্বের প্রাণীদের কোন কোষটি ফ্লাজেলা যুক্ত? পরিফেরা পর্বের প্রাণীতে অস্টিয়া আছে, অস্কুলাম আছে, তাই না, স্পিকিউল আছে, স্পঞ্জিন আছে, অনেকগুলো শব্দ আমরা শুনেছিলাম, শব্দগুলো বোল্ড করে বলা আছে। এই বোল্ড শব্দগুলো তোমাকে মনে রাখতে হবে, কেননা এই বোল্ড শব্দগুলো থেকেই বলবে এইটা কোথায় পাওয়া যায়, এটা কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়, এটসেট্রা এটসেট্রা। আর পরিফেরাতে একটা ফ্লাজেলা যুক্ত কোষ ছিল যার নাম কোয়ানোসাইট, যার নাম কি ছিল? কোয়ানোসাইট। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে। কোন পর্বে প্রাণীর দেহপ্রাচীরা অস্ট্রিয়া না, এটা অস্ট্রিয়া হবে, এটা মনে হয় আর্জেন্টিনা অস্ট্রিয়া খেলার দেখার মধ্যে মনে ওরা বানায় ফেলছে, বুঝছো, এই জন্য ওই অস্ট্রিয়া দিয়ে দিচ্ছে। এনিওয়েজ, অস্টিয়া নামক ছিদ্র পাওয়া যায় পরিফেরাতে। কোথায় পাওয়া যায়? পরিফেরাতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? পরিফেরাতে পাওয়া যায়। ওকে, নেক্সট চলে আসি, কোন পর্বের প্রাণীরা সমুদ্রের রেইন ফরেস্ট? নিডারিয়া পর্বের প্রাণীকে বলা হচ্ছে সমুদ্রের রেইন ফরেস্ট। নিডারিয়া সমুদ্রের রেইন ফরেস্ট। ঠিক আছে, ওকে। নিডারিয়া পর্বে কত ধরনের নেমাটোসিস দেখা যায়? নিডারিয়া পর্বে প্রায় 23 ধরনের নেমাটোসিস দেখা যায়। এর মধ্যে হাইড্রাতে আমরা 4 ধরনের নেমাটোসিস দেখেছিলাম, রাইট? আমরা কিন্তু এটা পরে পড়বো। সো তো হচ্ছে 23 ধরনের।
হাইড্রাতে কয় ধরনের? 4 ধরনের। আর টোটাল পর্বে 23 ধরনের। কি কি 4 ধরনের আছে? স্টেনোটিল বা পেনিট্রেন্ট, ভলভেন বা ডেসমোনিন, দেন স্ট্রেপ্টোলিন বা হলোট্রিকাস আইসোরাইজা, দেন তোমার স্টেরিওলিন গ্লুটিনেন্ট বা অ্যাট্রিকাস আইসোরাইজা। এর মধ্যে সব থেকে বড়টা হচ্ছে স্টেনোটিল বা পেনিট্রেন্ট, যার মধ্যে থেকে হিপনোটক্সিন, প্রোটিন এবং ফেনলের সমন্বয়ে গঠিত একটি রাসায়নিক তরল পদার্থ। শিখাকোষ কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য? নিডারিয়া, নেমাটোডা, প্লাটিহেলমিনথেস, মলাস্কা। আমরা পড়েছি প্লাটিহেলমিনথেসের রেচন অঙ্গ হচ্ছে শিখাকোষ। সিলোমবিহীন প্রাণীদের পর্ব কোনটি? সিলোমবিহীন মানে অ্যাসিলোমেট। আমরা পড়েছি অ্যাসিলোমেট কারা কারা আছে? পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথেস। এর মধ্যে কে আছে এখানে? প্লাটিহেলমিনথেস আছে। নিডারিয়া কি? সিডোসিলোমেট। আর বাকি যেগুলো আছে সব কি? ইউসিলোমেট। ইলাস্টিনযুক্ত কিউটিকল কোন পর্বের প্রাণীতে আছে? তুমি দেখবে নেমাটোডের বৈশিষ্ট্যে বলা আছে ইলাস্টিনযুক্ত কিউটিকল আছে। নেমাটোডের বৈশিষ্ট্যে বলা আছে টিউব উইদিন টিউব, অর্থাৎ এদের পোস্টিক নলি এতটাই সরল থাকে, এতটাই স্ট্রেইট থাকে, বলা হয় যে একটা ওদের দেহটাও স্ট্রেইট, ওদের পোস্টিক নালিও স্ট্রেইট, অর্থাৎ টিউবের মধ্যে একটা ছোট টিউব বলে ধারণা করা হয়। ওদের সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যায়, তাই না? যৌন দিনপত্র দেখা যায়। সো উত্তর হচ্ছে ইলাস্টিনযুক্ত কিউটিকল নেমাটোডা। রক্ত সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র অনুপস্থিত থাকে না কোথায়? নেমাটোডায়, প্লাটিহেলমিনথেস এবং মলাস্কায়। মাথায় রাখতে হবে মলাস্কায় কিন্তু রক্ত সংবহনতন্ত্র আছে, এটা অর্ধমুক্ত রক্ত সংবহনতন্ত্র। কিন্তু নেমাটোডা এবং প্লাটিহেলমিনথেসে রক্ত সংবহন, শ্বসনতন্ত্র কোনোটাই থাকে না, দুইটাই অনুপস্থিত থাকে। মানুষের নেমাটোড ঘটিত রোগ কোনটি? টিনিয়াসিস, ফাইলিয়ারিসিস, অ্যাসকেরিয়াসিস। অ্যাসকেরিস লম্ব্রিকয়েডিস, এটা দেওয়া হয় অ্যাসকেরিয়াসিস। তারপর তোমার ভসিরিয়া ব্যানক্রফটি, এটা দেওয়া হয় ফাইলিয়ারিসিস। এই দুইটা হচ্ছে নেমাটোডা পর্বের অন্তর্ভুক্ত। তাহলে নেমাটোডা পর্বের অন্তর্ভুক্ত প্রাণী দিয়ে কোন রোগটা হচ্ছে? ফাইলিয়ারিসিস এবং অ্যাসকেরিয়াসিস। উত্তর হচ্ছে 2 এবং 3। ঝিনুক কোন পর্বের প্রাণী? আমরা পড়েছি ঝিনুক, শামুক, ওরা হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী, যাদের মধ্যে অর্ধমুক্ত সংবহনতন্ত্র দেখা যায়। এই যে অর্ধমুক্ত সংবহনতন্ত্র কোথায় দেখা যায়? দেখো আমরা এক্সাম্পলে পড়ে ফেলেছি, এক্সপ্লেনেশনে পড়ে ফেলেছি, মলাস্কা। এনলিডার রেচন অঙ্গের নাম কি? এনলিডার রেচন অঙ্গের নাম অনেকগুলো অপশন দেওয়া আছে। মালপিজিয়ান নালিকা দেখা যায় আর্থ্রোপোডা পর্বেতে। মালপিজিয়ান বডি আমাদের আছে, যেটা হচ্ছে রেনাল কর্পাসাল বা মালপিজিয়ান বডি আমরা বলি। শিখাকোষ প্লাটিহেলমিনথেসে পড়েছি। নেফ্রিডিয়া, এটা হচ্ছে এনলিডার মধ্যে আমরা পাবো। কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক? সকল প্রাণী সামুদ্রিক এবং কোনো প্রাণী পরজীবী নয়, এই পর্বটা হচ্ছে একাইনোডার্মাটা, যাতে পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চরীয় প্রতিসম, কিন্তু ভ্রূণাবস্থায় তারা দ্বিপার্শ্বীয় প্রতিসম অবস্থায় থাকে, যাদের ওরাল অ্যাবোরাল অংশ আছে, অ্যাম্বোল্যাক্টাল খাত পাওয়া যায়, অনেক কিছু আছে। দেখ একসাথে অনেকগুলো বৈশিষ্ট্য বলে দিলাম, যাদের হিমাল এবং পেরিহিমাল সিস্টেম আছে। উত্তর হচ্ছে একাইনোডার্মাটা। এই যে দেখো হিমাল পেরিহিমাল সিস্টেম, উত্তর হচ্ছে একাইনোডার্মাটা, রাইট। নালিকাপথ কোন পর্বের প্রাণীর চরণাঙ্গ? নালিকাপথ টিউব ফিট, এটাও কিন্তু একাইনোডার্মাটার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক? আমরা অলরেডি পড়ে ফেলেছি একাইনোডার্মাটা। ওকে, পেরিহিমাল তন্ত্র এটা হয়তো ডুপ্লিকেট হয়ে গেছে। সো একাইনোডার্মাটা পেরিহিমাল তন্ত্র পাওয়া যায় এখানে। মায়োটোম পেশি খুব ইম্পর্টেন্ট। মায়োটোম পেশি কোথায় পাওয়া যায়? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রেটা, সেফালোস্পিডোমরফি। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রেটা, এগুলো হচ্ছে তোমার এই যে কর্ডাটা ফাইলামের 3টা সাব ফাইলাম, রাইট। এর মধ্যে সেফালোকর্ডাটাতে আমরা কি পেয়েছিলাম? মায়োটোম কথাটা পেয়েছিলাম। মায়োটোম পেশি পাওয়া যায় সেফালোকর্ডাটাতে। ওকে, কর্ডেট প্রাণীদের ক্ষেত্রে এন্ডোস্টাইল কোন গ্রন্থিতে পরিণত হয়? কর্ডাটা পর্বে তুমি দেখবে এন্ডোস্টাইলটা পরবর্তীতে রূপান্তরিত হয় থাইরয়েড গ্রন্থিতে রূপান্তর হয়। এই থাইরয়েড থেকে 3টা হরমোন আসে, রাইট, তাই না? ট্রাইআয়োডোথাইরোনিন বা T3, থাইরক্সিন বা T4, দেন ক্যালসিটোনিন বা CT। ঠিক আছে। হাসান সমুদ্র সৈকতে জেলেদের কাছ থেকে হাঙর ও ইলিশ মাছ, দুইটা মাছের কথা বলা হয়েছে। উদ্দীপকের প্রথম মাছটি কোন শ্রেণীভুক্ত? হাঙর। হাঙর মাথায় রাখবে তরুণাস্থিযুক্ত মাছ, তার মানে এটা হচ্ছে কন্ড্রিকথিস, কন্ড্রো কার্টিলেজ থেকে আসছে, এটা হচ্ছে কন্ড্রিকথিস। আর ইলিশ মাছ তো অ্যাক্টিনোপটেরিজি, রাইট। আর সার্কোপটেরিজ, সিলাকান্থ এটসেট্রা, যেটা হচ্ছে লিভিং ফসিল, তাই না? আর সাইক্লোস্টোমাটা এগুলো আলাদা। উভচর অ্যামফিবিয়ার বৈশিষ্ট্য কোনটি? হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, ত্বকে আঁশ থাকে না, জীবনচক্রে লার্ভা দশা অনুপস্থিত। কোনটা বৈশিষ্ট্য? ওদের হৃৎপিণ্ড কিন্তু 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, আর র্যাপটাইলের ক্ষেত্রে হয় অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, রাইট। আর মাছের 2 প্রকোষ্ঠ, ত্বকে আঁশ থাকে না, এটা হচ্ছে কারেক্ট আনসার। জীবনচক্রে লার্ভা দশা অনুপস্থিত, এতে লার্ভা দশা আছে। সো 1 এবং 3, সরি, ত্বকে আঁশ থাকে না, এটা হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে কারেক্ট। ওদের ত্বকে আঁশ থাকে না, এটা হচ্ছে কারেক্ট। 1, 2, 3 তিনটাই কারেক্ট আনসার। ব্যাঙের তো আর আঁশ নাই, তাই না? ওকে। অ্যাভেসের বৈশিষ্ট্য কোনটি? উষ্ণ রক্ত বিশিষ্ট, হ্যাঁ, সমুষ্ণ শোণিত, অর্থাৎ ওরা নিজের বডি টেম্পারেচার নিজেই রেগুলেট করতে পারে, নট লাইক অ্যামফিবিয়ান যারা পারে না।
দেহে লোমে আবৃত নো, দেহে লোমে আবৃত থাকে হচ্ছে ম্যামালিয়া বা স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে। অস্থি বায়ুপূর্ণ নিউমেটিক বোন ওদের পাওয়া যায় কাদের? অ্যাভেসেস। উত্তর হচ্ছে 1 এবং 3। এই ছিল তোমার চ্যাপ্টার 1। সো মোটামুটি যতগুলো পারা যায় অল্প সময়তে সেগুলো দেখিয়েছি। এখন তুমি তোমার বইয়ে দেখবে কয়েকটা চার্ট আছে, অ্যাভেস, ম্যামালিয়া, অ্যামফিবিয়া, র্যাপটাইলস, ঠিক আছে, তারপরে অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, কন্ড্রিকটিসের মধ্যে একটা পার্থক্য সূচকভাবে একটা চার্ট দেওয়া আছে, এটা ভালো করে পড়বা। তারপরে তোমার বইয়ে দেখবে আরেকটা চার্ট দেওয়া আছে, প্রত্যেকটা পর্বের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এবং ওই পর্বের গুরুত্বপূর্ণ প্রাণীগুলোর নাম দেওয়া আছে কলামে। ওই চার্টটা ভালো করে পড়বা ইনশাল্লাহ। এই দুইটা চার্ট ভালো করে পড়লে তোমার একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে, একটা রিক্যাপ হয়ে যাবে। ঠিক আছে, এখন নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি, প্রাণীর পরিচিতি। ঘাসফড়িং নিম্ফ থেকে পূর্ণাঙ্গ অবস্থায় রূপান্তরিত হতে কতবার খোলস ত্যাগ করে? আমরা পড়েছি রূপান্তর আছে দুই প্রকার, সম্পূর্ণ রূপান্তর এবং অসম্পূর্ণ রূপান্তর। এর মধ্যে ঘাসফড়িং এর হয় অসম্পূর্ণ রূপান্তর, তাই না? এই রূপান্তরের সময় তার বারবার খোলস মোচন হয়, নির্মোচন হয় বা একডাইসিস প্রক্রিয়া সম্পন্ন হয় একডাইসন হরমোনের মাধ্যমে। এই খোলস প্রায় 5 বার নির্মোচন হয় তাকে যদি নিম্ফ থেকে পূর্ণাঙ্গ অবস্থায় পরিণত হতে হয়। আর প্রত্যেকটা খোলস নির্মোচনের মাঝখানে যে জায়গা, যে স্পেস, সেটাকে বলা হচ্ছে ইনস্টার। কি বলা হয়? ইনস্টার। ওকে, ঘাসফড়িং এর স্থিমিত আলোতে দর্শনের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? তার দুইটা দর্শন প্রক্রিয়া আছে, একটা সুপারপজিশন, একটা অ্যাপোজিশন। স্থিমিত আলোতে ডার্ক লাইটে দেখার জন্য কি সুপার পাওয়ার দরকার? এভাবে মাথায় রাখবা, তার সুপারপজিশন প্রক্রিয়া সে স্থিমিত আলোতে দেখে। এই সুপারপজিশন প্রক্রিয়ায় কি হয়, যে আইরিশ রঞ্জক আবরণটা সংকুচিতই থাকে, প্রসারিত থাকে না, যার ফলে একটা ওমাটেরিয়ামে আসা আলোক রশ্মি আরেকটা ওমাটেরিয়ামে ওভারল্যাপ করে। ওভারল্যাপ হওয়ার কারণে এক্ষেত্রে ক্লিয়ার বা মোজাইকের মতো তেমন কোনো বিম্ব পাওয়া যায় না, ক্লিয়ার বিম্ব পাওয়া যায় না, ক্লিয়ার বিম্ব পাওয়া যায় না, ক্লিয়ার বিম্ব পাওয়া যায় না। ঠিক আছে, তার মানে স্পষ্ট বিম্ব তৈরি করে, এটা ভুল। অ্যাপোজিশন বিম্ব নো, এটা সুপারপজিশন হবে। উভয় আলোক রশ্মি গ্রহণ করে, হ্যাঁ, দুইটা দিক থেকে আলোক রশ্মি চলে আসে, এটা কারেক্ট আনসার। আর রঞ্জক আবরণিত প্রসারিত না, সংকুচিত অবস্থায় থাকে। আর বাকি তিনটা হচ্ছে অ্যাপোজিশনের বৈশিষ্ট্য। ঘাসফড়িংয়ের মস্তকের আয়তাকার প্লেটটির নাম, আয়তাকার প্লেট, এটা হচ্ছে তোমার ক্লাইপিয়াস। আর কপালের সামনের দিকে থাকে ফ্রন্স, সামনের দিকে থাকে ফ্রন্স। আর ঘাসফড়িংয়ের মস্তকে মোট কয়টা? 6টা খণ্ডক থাকে, তাই না? 6টা খণ্ডক থাকে। আর মাথার যে পজিশন সেটা বলে হাইপোগনাথাস। কি বলা হয়? হাইপোগনাথাস পজিশন, রাইট? রুই মাছের প্রধান প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদী, হালদা নদী, এটা আমরা জানি। নেমোটোসিস্টের ভিতরে বিষাক্ত তরল পদার্থের নাম কি? বিষাক্ত তরল পদার্থপূর্ণ নেমোটোসিস্ট পেনিট্রেন্ট বা স্টেনোটেল, এটার মধ্যে যে তরল পদার্থ থাকে তার নাম হচ্ছে হিপ্নোটক্সিন, যেটা প্রোটিন প্লাস ফেনল দিয়ে তৈরি, যেটা শিকারীকে একদম অবচেতন করে দেয়, অচেতন করে দেয়। হিমোসায়ানিন, এগুলো হচ্ছে রক্তকণিকা, অ্যানালিটিতে পাওয়া যায়, তাই না? হিমোসাইট। টক্সিন তো বিষ, ভাইরাস, টক্সিন ল্যাটিন ওয়ার্ড। হাইড্রাতে কোন ধরনের নেমোটোসিস্ট হিপনোটক্সিন ধারণ করে? আমরা অলরেডি বলে ফেলেছি, পেনিট্রেন্ট বা স্টেনোটিল ওরা হিপনোটক্সিন ধারণ করবে। ভলভেন বা ডেসমোনিম ওরা জাস্ট রশির মতো পেঁচিয়ে শিকারটাকে কাছে নিয়ে আসে। স্ট্যাপটোলিন গ্লুটিনেন্ট বা হলোট্রিকাস আইসোরাইজা, এটা চাবুকের মতো করে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বারবিউল কাটা দিয়ে সমন্বিত, ঠিক আছে? স্টেরিওলিন গ্লুটেন, এর মধ্যে কোনো কাটা থাকে না, এর নাম হচ্ছে অ্যাট্রিকাস আইসোরাইজা। এটা হচ্ছে সব থেকে ক্ষুদ্র, সব থেকে ক্ষুদ্র, সব থেকে ক্ষুদ্র নেমাটোসিস্ট। আর থাকে হিপনোটক্সিন কোথায়? পেনিট্রেন্টে। যার মধ্যে বড় কাটা ছোট কাটা দুইটাই থাকে, বার্ব এবং বারবিউল। নিচের কোন কোষ যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে? একটা অসাধারণ ক্ষমতা সম্পন্ন কোষ আল্লাহ তাআলা হাইড্রাকে দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, যেটা রিজার্ভ কোষ হিসেবে থাকে। যখন যে কোষে রূপান্তরিত হয় তখন সেই কোষে রূপান্তরিত হয়ে যায়। পেশিয়া বনি কোষ, নিডোব্লাস্ট, কোষ সংবেদী বা সংবেদী কোষ, এগুলো তো হাইড্রার একটা স্পেসিফিক কাজ করে, ওরা সব ধরনের কোষে রূপান্তরিত হতে পারে না। হাইড্রার দেহের কোন কোষকে সংরক্ষিত কোষ বলা হয়? আমরা অলরেডি বলে ফেলেছি, ইন্টারস্টিশিয়াল কোষকে বলা হচ্ছে সংরক্ষিত কোষ, কারণ ওরা রিকোয়ারমেন্ট ওয়াইজ সব ধরনের কোষে রূপান্তরিত হতে পারে। হাইড্রা কোন পদ্ধতিতে লম্বা দূরত্ব অতিক্রম করে? হাইড্রার চলন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমাদের লুপিং, সমারসল্টিং এবং গ্লাইডিং, এই তিনটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে লুপিং এর মাধ্যমে। একবার লুপিং করে সে দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে? আর ডিগবাজি বা সমারসল্টিং হচ্ছে তার সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া, ঠিক আছে? গ্লাইডিং হচ্ছে বা এমভয়েড চলনটা হচ্ছে খুবই অল্প দূরত্ব অতিক্রম করার জন্য সে তার পাদচাকতি থেকে কিছু ক্ষরণকারী বস্তু থেকে কিছু পদার্থ ক্ষরণ করে, যে ক্ষরণের মাধ্যমে সে আলটিমেটলি গ্লাইড করে করে চলে, ঠিক আছে? আর সাঁতার ভাসমান প্রক্রিয়া, সে বেসিক্যালি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাসে, যখন তার খাবার দাবার দ্বারা পেট পরিপূর্ণ থাকে তখন সে ভাসে, সাঁতার কাটে। ক্লোরোহাইড্রা ভিরিডিসিমের সাথে মিথজীবী সম্পর্ক তৈরি করে কোনটি? কোনটা ভাইয়া? জু ক্লোরেলা নামক শৈবাল, এটা মিথজীবী সম্পর্ক তৈরি করে। প্রাণীর টিস্যু রসে কোন উপাদান থাকলে হাইড্রা তাকে শিকার করে? হাইড্রার
ফেভারিট সাবস্টেন্স হচ্ছে গ্লুটাথিয়ন। যে প্রাণীর রসে গ্লুটাথিয়ন পাবে সেইটাকেই সে অ্যাটাক করবে, গ্লুটাথিয়ন। হাইড্রার অন্তঃকোষীয় পরিপাক ঘটে, অন্তঃকোষীয় পরিপাক আর বহিঃকোষীয় পরিপাক দুইটা আছে, রাইট? বহিঃকোষীয় পরিপাক তো সিলেন্ট্রিয়নে ঘটবে, আর অন্তঃকোষীয় পরিপাক ঘটে হচ্ছে তোমার ক্ষণপথযুক্ত কোষে, যেটা পুষ্টিকোষের একটা টাইপ, ঠিক আছে? সো এখানে মাথায় রাখতে হবে হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে 5 ধরনের কোষ থাকে এবং হাইড্রার যে অ্যাক্টোডার্মিস সেখানে 7 ধরনের কোষ থাকে। এই কোষগুলোর নাম তোমাকে পড়তে হবে। দুইটা যেমন জনন কোষ এবং নিডোপ্লাস্ট, নিউরোসাইট, এটা কিন্তু হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে থাকে না, এই দুইটা। বাকি 5টাই কিন্তু কমন, বাট একটা পুষ্টিকোষ যেটা বাইরে থাকলে আমরা পেশিয়াবনি কোষ বলি, সো ওদের একটা নামের ইন্টারচেঞ্জ হয়ে যায়। রুই মাছের পাকস্থলীয় অন্ত্রে কোন ধমনীর মাধ্যমে রক্ত প্রবাহিত হয়? সাবক্লিভিয়ান ধমনী বক্ষ অঞ্চলে রক্ত পরিবহন করে। সিলিয়াক ও মেসেন্টারিক সেটা হচ্ছে তোমার অন্ত্রে এবং পাকস্থলীতে রক্ত পরিবাহিত করে। প্যারাটাল ধমনী বডির প্রাচীরের দিকে গাত্রে রক্ত পরিবহন করে। ইলিয়াক ধমনী স্তনী অঞ্চলে রক্ত পরিবহন করে। তো এখানে হচ্ছে সিলিয়াক ও মেসেন্টারিক পাকস্থলীতে। রুই মাছের হৃৎপিণ্ডে কোন কপাটিকা বিদ্যমান? আমরা যদি রুই মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে ব্লাড ফ্লোটার ডাইরেকশন দেখি, সেক্ষেত্রে আমরা দেখবো প্রথমে অ্যাট্রিয়ামে আসে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, দেন হচ্ছে বালবাস আর্টেরিয়াস। সো কি কি থাকে দেখো তো, সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে তোমার বালবাস আর্টেরিয়াস। সো সাইনো অ্যাট্রিয়াল, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার এন্ড ভেন্ট্রিকুলো বালবার, এই 3 ধরনের কপাটিকা আছে। সো এর মধ্যে কোনটা আছে? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার মানে অলিন্দ নিলয় কপাটিকা আছে। রুই মাছের শ্রোণী পাখনায় রক্ত সংবহন করে কোন ধমনী? আমরা অলরেডি পড়েছি, শ্রোণী অঞ্চলে ইলিয়াক ধমনী রক্ত সংবহন করবে, কডাল ধমনী লেজের মধ্যে রক্ত সংবহন করবে, রেনাল হচ্ছে কিডনি অঞ্চলে, ঠিক আছে, এন্ড সাবক্লিভিয়ান বক্ষ অঞ্চলে। এখানে মাথায় রাখবা রুই মাছে 5 ধরনের পাখনা দেখা যায়, এর মধ্যে পুচ্ছ পাখনা মানে যেসব পাখনার মধ্যে প আছে, পুচ্ছ, তারপর হচ্ছে তোমার পায়ু পাখনা, আরেকটা আছে পৃষ্ঠ পাখনা, ওরা হচ্ছে সবসময় বেজোর হয়। বাকি যে দুইটা আছে শ্রোণী পাখনা এবং বক্ষ পাখনা, ওরা হচ্ছে জোর, যুগ্ম পাখনা ওরা। রুই মাছের পটকায় বিদ্যমান অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। মাথায় রাখবো রুই মাছের পটকায় অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে এবং কার্বন ডাইঅক্সাইড থাকে, কোনো প্রকার হাইড্রোজেন থাকে না। সূত্র হচ্ছে 1 এবং 2। পটকার 2টা প্রকোষ্ঠ আছে, সম্মুখ এবং পশ্চাৎ প্রকোষ্ঠ। তারপরে এখানে কি আছে? রেটি মিরাবিলি আছে, তাই না? তারপরে এই যে এটার সাথে একটা নিউমেটিক ডাক কানেক্টেড থাকে, তাই তো পড়েছো? যাদের নিউমেটিক ডাক থাকে তাকে বলছে ফাইসোস্টোমাস, যাদের নিউমেটিক ডাক থাকে না তাকে বলছে ফাইসোক্লিস্টাস। রুই মাছ হচ্ছে ফাইসোস্টোমাস ধরনের মাছ। রুই মাছের গলবিলীয় অঞ্চলে কয়টি ফুলকা ছিদ্র থাকে? আমরা পড়েছি 5 জোড়া ফুলকা ছিদ্র আছে। নিচের কোনটি ঘাসফড়িংয়ের মস্তকের অংশ? এটা অলরেডি উত্তর দিয়েছে, জেনা হচ্ছে মস্তকের অংশ। বাকি যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে পায়ের অংশ, কক্সা, ট্রোকেন্টরের পায়ের অংশ, ল্যাসিনিয়া। ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্রের মেসেন্টারন মানে মধ্য বলা যায় মধ্য অন্ত্র যেটা আছে, এর অন্তঃপ্রাচীর কি দিয়ে তৈরি? এই অন্তঃপ্রাচীরটা খুবই পাতলা থাকে এবং এটা পেরিট্রফিক পর্দা দিয়ে তৈরি থাকে। আর বাকি যেটা আছে তোমার মেসেন্টারনের আগে যেটা আছে, ঠিক আছে, অগ্র পৌষ্টিক নালী এবং পশ্চাৎ পৌষ্টিক নালী, ঠিক আছে, এই দুইটা হচ্ছে কাইটিন দিয়ে তৈরি। তো কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। ঘাসফড়িং এর হৃদযন্ত্রে কয়টি প্রকোষ্ঠ আছে? ঘাসফড়িং এর হৃদযন্ত্রে 7টি প্রকোষ্ঠ আছে। এই হৃদযন্ত্রের মধ্যে এরকম রশ্মির মধ্যে টানা দেওয়া অ্যালারি পেশি আছে, এটা মাথায় রাখতে হবে। আর ছিদ্র আছে 2 পাশে, তার নাম অস্টিয়া। ঘাসফড়িং এর মধ্যন্ত্রের অন্তঃপ্রাচীর সেম পেরিট্রফিক পর্দা, ঠিক আছে। ঘাসফড়িং এ হ্যাপাটিক সিকা কয়টি? হ্যাপাটিক সিকা থাকে 6 জোড়া। কয় জোড়া? 6 জোড়া মানে 12টি। কয় জোড়া? 6 জোড়া মানে 12টি। সো প্রশ্নে খেয়াল করবে কতটি বলা আছে নাকি কয় জোড়া বলা আছে। ঘাসফড়িং এর ওমাটিডিয়ামে কোন অংশটি লেন্সের মতো কাজ করে? কর্নিয়া হচ্ছে লেন্সের মতো কাজ করে, যেটা কর্নিয়াজেন কোষের থেকে উৎপত্তি লাভ করে, ঠিক আছে। আইরিশ সরঞ্জক আবরণ তো একটা ওমাটিডিয়ামকে আরেকটা ওমাটিডিয়াম থেকে আলাদা করবে, ঠিক আছে, আর র্যাবডোমে প্রতিবিম্ব তৈরি হবে। ঘাসফড়িং এর প্রধান শ্রবণাঙ্গ কোন খণ্ডকে অবস্থিত? ঘাসফড়িং যে প্রধান শ্রবণাঙ্গ সেটা প্রথম উদরীয় খণ্ডকে অবস্থিত, প্রথম উদরীয় খণ্ডকে অবস্থিত। এই উদরীয় খণ্ডকগুলো ইম্পর্টেন্ট। কোন উদরীয় খণ্ডক থেকে সাবজেন্টাল প্লেট, কোন উদরীয় খণ্ডক থেকে ওভিপোজিটর, কোন উদরীয় খণ্ডক থেকে সুপ্রানাল প্লেট, ঠিক আছে, অ্যানাল সার্কি তৈরি হয়, সেগুলো ভালো করে পড়তে হবে। ফিমেল এবং মেল গ্রাসহপারের মধ্যে যে ডিফারেন্স সেটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তারপর রুই ফিশ থেকে, রুই ফিশের আমরা মোটামুটি সংবহন দেখছি, আইসটা ভালো করে পড়তে হবে। রুই ফিশের সাইক্লয়েড ধরনের আইস পাওয়া যায়। তারপর অ্যাক্টিনোপ্টেজিতে সাইক্লয়েড, টিনয়েড পাওয়া যায় কই মাছে। তারপর সার্কোপ্টেজিতে পাওয়া যায় গ্যানোয়েড ধরনের আইস, ঠিক আছে। আর কন্ড্রিকথিসে পাওয়া যায় প্ল্যাকয়েড ধরনের আইস, এটা ভালো করে পড়তে হবে। তারপর কোনটা লেজ কি ধরনের, যেমন কন্ড্রিকথিস হেটেরোসার্কাল, অ্যাক্টিনোপ্টেরোজি
হোমো সার্কাল অ্যান্ড সার্কোপ্টেজি ডাইফি সার্কাল ধরনের পুচ্ছ পাখনা ওদের দেখা যায়। এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে। এখন চলে অধ্যায় 3, পরিপাক ও শোষণ। পরিপাক ও শোষণ। জিহবা ও চোয়ালের নিচে অবস্থিত গ্রন্থি নিঃসৃত এনজাইম। আমরা জানি চোয়ালের নিচে থেকে প্যারোটিড, আর জিহবা এবং ম্যান্ডিবল এখানে থাকে লালা গ্রন্থি থাকে, 3 জোড়া বা 6টি লালা গ্রন্থি থাকে। এই লালা গ্রন্থি থেকে কি তৈরি হয়? লালা রস তৈরি হয় এবং লালা রস ক্ষরিত হয়। এই লালা রসে থাকে শর্করা পরিপাককারী এনজাইম যার নাম স্যালাইভারি আলফা অ্যামাইলেজ বা টায়ালিন। ঠিক আছে, সাথে থেকে লাইসোজাইম যেটা ব্যাকটেরিওসাইডাল এফেক্ট দেয়, অর্থাৎ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, জীবাণুকে প্রতিরোধ করে, যেটা ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স। সূত্র হচ্ছে 2 এবং 3। এখানে কোলাজিনেস অর্থাৎ কোলাজেন নামক প্রোটিন পরিপাককারী এনজাইম সেটা কখনোই থাকবে না, কারণ মুখ্য গহ্বরে কখনোই প্রোটিন পরিপাক করা হয় না। লালা গ্রন্থি নিঃসৃত পরিপাক রসের নাম কি? অলরেডি বলেছি লালা রসে কি থাকে? টায়ালিন বা স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। সো টায়ালিন। পেপসিন এটা হচ্ছে গ্যাস্ট্রিক জুসে থাকে। অ্যামাইলেজ এটা কাইন্ড অফ বলতে পারো একটা কমন নেম, সেটা লাল রসে থাকতে পারে, ক্ষুদ্রান্ত রসে থাকতে পারে। রেনিন এটাও কি থাকে? পাকস্থলী গ্যাস্ট্রিক জুসে থাকে। মানবদেহে কোন গ্রন্থিতে কাফ্ফার কোষ বিদ্যমান? মানবদেহের সব থেকে বড় গ্রন্থি যকৃত, যেটাকে বলা হয় বায়োলজিক্যাল ল্যাবরেটরি, যেখানে 500 রকমের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ঘটে, যেটার বিপাকে ভূমিকা আছে, যেটার সংশ্লেষণে ভূমিকা আছে, যেটার সঞ্চয়ে ভূমিকা আছে, যার মধ্যে ব্লাড স্টোর করে রাখা যায় প্রায় 1500 ml। ঠিক আছে, তার নাম যকৃত। যেই যকৃত গ্লিসন্স ক্যাপসুল দিয়ে আবৃত থাকে, যে যকৃতের সব থেকে বড় খণ্ড হচ্ছে ডান খণ্ড। ঠিক আছে, সেইটাই হচ্ছে কাফ্ফার কোষ, এক ধরনের ম্যাক্রোফেজ কোষ বহন করে। কোনটি পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম? পাকস্থলী থেকে কি এনজাইম নিঃসৃত হবে? প্রোটিন পরিপাককারী এনজাইম নিঃসৃত হবে। কি? পেপসিনোজেন, যেটা পরবর্তীতে HCl দ্বারা পেপসিন রূপান্তর হয়। প্রোরেনিন, যেটা পরবর্তীতে HCl দ্বারা রেনিনে কনভার্টেড হয়, সক্রিয় হয়। তো এখানে দেখতে পাচ্ছি রেনিন আছে, রেনিন আমি দাগিয়ে দিলাম। লাইপেজ, গ্যাস্ট্রিক লাইপেজ বলে অনেকের ক্ষেত্রে আছে, বাট অ্যাডাল্ট স্টোমাকে গ্যাস্ট্রিক লাইপেজ থাকে না। এই লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন সবগুলোকে অগ্নাশয় রসে থাকে, অগ্নাশয় রসে থাকে। সুক্রেজ এনজাইম সুক্রোজকে ভেঙে কি তৈরি করে? সুক্রোজ একটা ডাইস্যাকারাইড, যেটা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলে তৈরি হয়। তোমরা বোটানি ক্লাসে পড়েছো, বোটানি ক্লাসে আমিই পড়িয়েছি। সো এই পরীক্ষা শেষ। সো সুক্রোজ যেহেতু গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দিয়ে তৈরি হয়, এই সুক্রোজকে যখন আমরা ভাঙবো, হাইড্রোলাইসিস করব সুক্রেজ এনজাইম দিয়ে, তখন আমি পাবো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। মানুষের লালা গ্রন্থির কাজ হলো আমিষ পরিপাক করা। উত্তর হচ্ছে না, মুখগহ্বরে আমিষ পরিপাক হয় না, এটা ভুল। বাকি দুইটা কারেক্ট আনসার। টায়ালিন নিশ্চিত করা, খাদ্য গিলতে সহায়তা করা, স্লিপারি করা খাদ্যটাকে। উত্তর হচ্ছে 2 এবং 3। শর্করা যকৃতে সঞ্চিত হয়। অতিরিক্ত শর্করা গ্লুকোজটাকে গ্লাইকোজেনে রূপান্তর করা হয় গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায়। এই গ্লাইকোজেনটাই যকৃত এবং পেশিতে রূপান্তরিত হয়ে যকৃত এবং পেশিতে সঞ্চিত থাকে গ্লাইকোজেনে রূপান্তরিত হয়ে। সত্য হচ্ছে গ্লাইকোজেন রূপে। মানবদেহের সব থেকে বড় গ্রন্থি যকৃত কি করে? এনজাইম তৈরি করে, ভিটামিন সঞ্চয় করে, বিষ অপসারণ করে। এনজাইম তৈরি করা যকৃতের কোনো ফাংশন নেই। আমরা দেখেছি ভিটামিন সঞ্চয় করে, ঠিক আছে, এবং বিষ অপসারণ করে, টক্সিক সাবস্টেন্স অপসারণ করে, সেটা হচ্ছে তার কাজ। 2 এবং 3। নিচের কোনটি পিত্তরসের উপাদান নয়? পিত্ত লবণ, কোলেস্ট্রল, গ্লুকোজ এবং পানি। পিত্তরসের উপাদান গ্লুকোজ নয়, বাট পানি তো অবশ্যই লাগবে, যেহেতু রস, সাথে কি পিত্ত লবণ থেকে কোলেস্ট্রল থাকে। সো উপাদান নয় কোনটি? গ্লুকোজ। আর পিত্ত রসে কোনো প্রকার এনজাইম থাকে না, মাথায় রাখতে হবে। পিত্ত লবণ কি থাকে? সোডিয়াম এবং পটাশিয়ামের 2টা লবণ, টরোকোলেট এবং গ্লাইকোলেট। পিত্ত লবণের কাজ লাইপেজ এনজাইমকে সক্রিয় করা। উত্তর হচ্ছে হ্যাঁ, পিত্ত লবণ লাইপেজ এনজাইমকে সক্রিয় করে লিপিড পরিপাকে হেল্প করে। চর্বিত দ্রবণীয় ভিটামিনের শোষণকে সহায়তা করে। অবভিয়াসলি ভিটামিন A, D, E কে, এই 4টা ভিটামিনকে সে শোষণে সহায়তা করে। কোলনের পেরিস্টালসিস প্রক্রিয়া বাড়িয়ে দেয়। হ্যাঁ, এটা পেরিস্টালসিস প্রক্রিয়া বাড়িয়ে দেয়, যার ফলে পরিপাক প্রক্রিয়া একটু ত্বরান্বিত হয়। সূত্র হচ্ছে 1, 2 এবং 3। আর পিত্ত লবণ কি করে? ইমালসিফিকেশন করে, অর্থাৎ বড় বড় ফ্যাট ড্রপগুলোকে ছোট ছোট ফ্যাট ড্রপলেটে রূপান্তর করে। আইলার্স অফ ল্যাঙ্গারহ্যান্সের ডেল্টা কোষ আলফা থেকে আসে গ্লুকাগন, বিটা থেকে আসে ইনসুলিন, ডেল্টা থেকে আসে কি? সোমাটোস্ট্যাটিন। এই সোমাটোস্ট্যাটিনটা কি করে? আলফা এবং বিটা কোষের যে ক্ষরণ সেগুলাকে নিয়ন্ত্রণ করে। সো আলফা এবং বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। গ্লুকাগন কি করে? রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে দিবে। ঠিক আছে, আরেকটা আছে পিপি কোষ, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, যেখান থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড আসে, যেটা সব ধরনের ক্ষরণকে কমিয়ে রাখে। অগ্নাশয় থেকে নিঃসৃত হয় গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন হচ্ছে পাকস্থলী থেকে ক্ষরিত হয়, সো এটা ভুল। ইনসুলিন, ট্রিপসিন, হ্যাঁ ট্রিপসিন এনজাইম অগ্নাশয় থেকে ক্ষরিত হয়, এবং ইনসুলিন হরমোনটাও ক্ষরিত হয়। এই হরমোন ক্ষরিত হয় অগ্নাশয় আইলার্স অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। অগ্নাশয় কই থাকে? ওই যে ডিউডেনামের যে লুপটা আছে সেখানে থেকে, মরিচের মতো দেখতে, তাই না? 3টা অংশ আছে। আর অগ্নাশয় থেকে অগ্নাশয় রসে থাকা এনজাইম, ট্রিপসিন এনজাইম, অ্যামাইলেজ এনজাইম, লাইপেজ এনজাইম থাকে
পাশাপাশি বাইকার্বনেট নামক ক্ষারীয় তরলও থাকে। সূত্র হচ্ছে 2 এবং 3। আর অগ্ন্যাশয়টা কি মিশ্র গ্রন্থি, কারণ এখান থেকে এনজাইমও আসতেছে, এখান থেকে হরমোনও আসতেছে। পাকস্থলী প্রাচীরের কোন কোষ HCl নিঃসরণ করে? পাকস্থলী প্রাচীরে অনেক ধরনের কোষ আছে, এর মধ্যে HCl নিঃসরণ করে হচ্ছে প্যারাইটাল বালজেন্টিক কোষ। আর চিফ সেল বা প্যাপটিক সেল নিঃসরণ করে প্যাপসিন নামক বা প্যাপসিনোজেন নামক হরমোন। ঠিক আছে, ওকে। আর হচ্ছে ক্রোমাটিন সেল, জি সেল, তাই না? পাকস্থলীর HCl নিঃসরণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? নিয়ন্ত্রণ করে কোন হরমোন? উত্তর হচ্ছে গ্যাস্ট্রিন হরমোনটা নিয়ন্ত্রণ করে। এই যে যখনই গ্যাস্ট্রিন হরমোন আসে, গ্যাস্ট্রিন হরমোনের প্রভাবে কি গ্যাস্ট্রিক জুস খরিত হয়, এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে থাকে তোমার HCl। পরিপাকে সিক্রেটিন হরমোনের কাজ কি? তুমি এখানে 3টা হরমোনের কাজ খুব ভালো করে তোমাকে পড়ে রাখতে হবে। একটা হচ্ছে গ্যাস্ট্রিন, একটা সিক্রেটিন যেটা হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন, আর একটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন বা প্যানক্রিওজাইমিন। এই 3টা হরমোন ভালো করে পড়তে হবে। সিক্রেটিন হরমোনের কাজ হচ্ছে পাকস্থলীতে গ্যাস্ট্রিক রস নিঃসরণ বন্ধ করা। উত্তর হচ্ছে নো, এটা করে হচ্ছে এন্টারোগ্যাস্ট্রন। পাকস্থলী থেকে খাদ্য ডিউডিনামে আসার গতি নিয়ন্ত্রণ করা। অগ্ন্যাশয়ের এনজাইম ক্ষরণ উদ্দীপ্ত করা। ইয়েস, অগ্ন্যাশয়কে এনজাইম ক্ষরণ উদ্দীপ্ত করে সিক্রেটিন। আবার পিত্তরস বা পিত্তথলিকে পিত্তরস ক্ষরণ উদ্দীপ্ত করা হচ্ছে তোমার প্যানক্রিওজাইমিন বা কোলেসিস্টোকাইনিন। আবার প্যানক্রিয়াসের যে গ্রোথ সেটাকে স্টিমুলেট করে প্যানক্রিওজাইমিন, নামের মধ্যে আছে প্যানক্রিও। ঠিক আছে, আর লালাক্ষরণ নিয়ন্ত্রণ করে, এর মধ্যে কোনো ফাংশন নাই এদের। সূত্র হচ্ছে 3, অগ্ন্যাশয়কে এনজাইম ক্ষরণ উদ্দীপ্ত করা। আবার সিক্রেটিন আরেকটা কাজ করে, যকৃতকে পিত্তরস তৈরিতে সে উদ্দীপিত করে। ঠিক আছে, অনেকগুলো ফাংশন। ক্ষুদ্রান্ত্রের কোন স্তরে গবলেট কোষ থাকে? গবলেট কোষটা থেকে একদম ইনার মোস্ট লেয়ার, দ্যাট ইজ মিউকোসা লেয়ারে থাকে, দ্যাট ইজ মিউকোসা লেয়ারে থাকে। আর সব থেকে আউটার মোস্ট লেয়ার কোনটা? সেরোসা। প্যানক্রিয়াসের আইলেস অফ ল্যাঙ্গারহ্যান্স কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়? ওকে, আমরা অলরেডি পড়েছি, বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়। ডেল্টা থেকে সোমাটোস্ট্যাটিন, আলফা থেকে গ্লুকাগন এন্ড পিপি থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। স্নেহদ্রব্য পরিপাকের সর্বশেষ উপাদান কোনটি? আমরা পড়েছি শর্করা ভেঙে গ্লুকোজে রূপান্তরিত হয়, আমিষ ভেঙে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয়, আর স্নেহদ্রব্য পরিপাকের পর আলটিমেট এন্ড প্রোডাক্ট হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। নিচের কোনটি বা কোনটিকে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, অর্থাৎ স্টোমাকের প্যারিস্টালসিস কমিয়ে দিবে, ক্ষরণ কমিয়ে দিবে, সবকিছু কমিয়ে দিবে, ইনহিবিট করবে, কোনটাকে বলা হয়? উত্তর হচ্ছে এন্টারোগ্যাস্ট্রোন। এন্টারোগ্যাস্ট্রোন। এক ব্যক্তির বিএমআই খুব ইম্পর্টেন্ট। বিএমআই লেভেলগুলো পড়বা, কোনটা কোন লেভেলে পড়বে, কত বিএমআই হলে, সেগুলো খুব ইম্পর্টেন্ট। বিএমআই এর কারণ ইম্পর্টেন্ট, কোন কোন কারণে স্থূলতা দেখা যেতে পারে, স্থূলতা কি কি রোগ তৈরি করতে পারে, এগুলো থেকে এমসিকিউ হতে পারে। এগুলো খুবই ইজি এমসিকিউ। তো এটা তোমরা করে নিবা, এটা হচ্ছে তোমাদের করার জন্য, আমি জাস্ট দেখাইলাম, এটা তেমন কিছু না। ঠিক আছে, জাস্ট ভর কেজিতে, আর নিচে হচ্ছে তোমার মিটার স্কোয়ার, মানে যে উচ্চতা মিটারে নিয়ে সেটাকে স্কোয়ার করতে হবে, দ্যাটস অল। এগুলো তোমরা করে নিবা সেম, এটাও তুমি করে নিবা। মাথায় রাখতে হবে যে স্থূলতার কারণ হতে পারে জিনগত, হতে পারে পারিবারিক জীবনযাত্রা, হতে পারে নিদ্রাহীনতা, না ঘুমিয়ে থাকলেও কিন্তু হতে পারে। আচ্ছা, তো চ্যাপ্টার 3 গেল। সো চ্যাপ্টার 3 থেকে তুমি আবারও যকৃতের ফাংশনটা খুব ভালো করে পড়বে, এনজাইমের ফাংশন, কোন এনজাইম কোথায় কাজ করে সেটা ভালো করে পড়বে। শোষণটা এখানে মিস হয়ে গেছে, শোষণটা ভালো করে পড়তে হবে। যেমন শোষণে কোন হরমোন ভালো করে কাজ করে? থাইরক্সিন হরমোন। লিপিড জাতীয় খাবার শোষণ কে করে? লসিকা। বাকিগুলো হচ্ছে তোমার নামের ভেইন দিয়ে হয়, শিরা দিয়ে হয়। ঠিক আছে, এগুলো ভালো করে পড়তে হবে। তারপরে কার্বোহাইড্রেটের মধ্যে সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণ কাদের হয়? গ্লুকোজ, গ্যালাক্টোজ সক্রিয় পরিশোষণ হচ্ছে, বাকিগুলো নিষ্ক্রিয় পরিশোষণ হয়। এগুলো একটু ভালো করে পড়ে রাখতে হবে। রক্ত সংবন্ধ ভেরি ইম্পর্টেন্ট। ইউসিনোফিলের ক্ষেত্রে এখানে যেটা সবার আগে পড়ে রাখবা, দেখবা ওই যে রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, ঠিক আছে, অনুচক্রিকা, ওদের একটা চার্ট আছে। ওই চার্টে তোমার কোনটার কি কাজ, এই কাজটা ভালো করে পড়বা। অনেক অনেক ভ্যালু আছে, নাম্বার আছে, ওই নাম্বারগুলো পড়ার দরকার নেই। শুধুমাত্র স্বাভাবিক মানুষে কেমন লোহিত রক্তকণিকা থাকে, বাচ্চায় থাকে বেশি নাকি অ্যাডাল্টে বেশি থাকে, কেমন শ্বেত রক্তকণিকা থাকে, কেমন অনুচক্রিকা থাকে, 1.5 থেকে 4 লক্ষ, শ্বেত রক্তকণিকা 4 থেকে 11,000, আর আরবিসি পরিমাণটা বা সংখ্যাটা কি পুরুষ ভেদে, নারী ভেদে এগুলো কি চেঞ্জ হয়, এগুলো ডিফারেন্ট, তাই না? বাচ্চায় থাকে একটু বেশি, তারপর অ্যাডাল্টে কমে যায়, ফিটাসে থাকে সব থেকে বেশি, তারপর শিশুকালে কি আরেকটু কমে যায়, 80 থেকে 90 লক্ষ, 60 থেকে 70 লক্ষ। তারপর হচ্ছে তোমার পুরুষে হচ্ছে সেটা কত, 49 থেকে 55 লক্ষ, নারীতে তোমার আরো কমে আসে, তাই না? এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে। নাম্বারটা দেখে নিবা, নাম্বারগুলো কনফিউজিং। দেখো আমি কিন্তু নাম্বার ভুলে যাই, আমি নাম্বার মনে রাখারও চেষ্টা করি না, দরকার নাই। ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখবো। নাম্বারটা ইম্পর্টেন্ট যখন পরীক্ষার আগে, তখন পরীক্ষা একটু দেখে যাবা, সবসময় নাম্বার মনে রাখার দরকার নেই। ঠিক আছে, সো অল্প করে নাম্বারটা একটু দেখে যাবা অবশ্যই।
কোনগুলা? যেগুলো বললাম। এছাড়া কোনটা কত মাইক্রোমিটার, এই মাইক্রোমিটার দরকার নাই পড়ার। আচ্ছা, ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, তিনটা থেকে অনেক প্রশ্ন হয়। ইউসিনোফিল হচ্ছে তোমার অম্লধর্মী, বেসোফিল ক্ষারধর্মী, আর নিউট্রোফিল হচ্ছে তোমার বর্ণনিরপেক্ষ, একদম নিউট্রাল। ঠিক আছে, বেসোফিল থেকে হিস্টামিন নিঃসরণ হয়। হিস্টামিনটা কি করে বলতো? হিস্টামিন হচ্ছে তোমার রক্তনালীর প্রবেশ্যতা বা ভেদ্যতা বাড়িয়ে দেয়, সংখ্যায় সবচেয়ে কম। ওকে, সংখ্যায় সবচেয়ে কম, অম্লধর্মী। রক্ত জমাট বাঁধতে সহায়তা করে কোনটা? রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। হ্যাপারিন রক্ত জমাট বাঁধতে দেয় না, মাথায় রাখতে হবে। আর ফাইব্রিন কি? রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। আর সিরাম কি? রক্ত জমাট বাঁধার পর যে হলুদ তরলটা বের হয়, যেখানে কোনো রক্তচঞ্চল ফ্যাক্টর থাকে না, সেটা হচ্ছে সিরাম। সেটা হচ্ছে কি? সিরাম। আর সিরাম নিয়ে যেখানে আলোচনা করা হয় তার নাম সেরোলজি। কোনটি হ্যাপারিন নিঃসরণ করে? মাথায় রাখবা, বেঁচে থাকার জন্য হ্যাপারিন মাস্ট। এই যে বেঁচে, বেসোফিল, মাস্ট কোষ, এই দুইটা থেকে হ্যাপারিন নিঃসরিত হয়, যেটা হচ্ছে একটা প্রাকৃতিক অ্যান্টিকোয়াগুল্যান্ট, অর্থাৎ প্রাকৃতিক রক্ততঞ্চন বিরোধী পদার্থ। ওকে, তো বেসোফিল। মনোসাইটে রূপান্তরিত হয়, ম্যাক্রোফেজে রূপান্তর হয়। ম্যাক্রোফেজের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে, যেমন যকৃতে কাফার সেল, ঠিক আছে, কিডনিতে মেসেঞ্জিয়াল সেল, তারপর তোমার ব্রেইনে সেটা হচ্ছে মাইক্রোগ্লিয়া, হাড্ডির মধ্যে বা অস্থির মধ্যে অস্টিওক্লাস্ট, তাই না? তারপর স্কিন হচ্ছে তোমার ডেনড্রাইটিক সেল, ল্যাঙ্গারহ্যান্স সেল, এটসেট্রা। নিউট্রোফিল, এটা বাদ। নিউট্রোফিলতে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন করে। নিউট্রোফিল আর মনোসাইট হচ্ছে ফ্যাগোসাইটিক সেল। ওকে, ইউসিনোফিল আমরা অলরেডি পড়েছি, এটা অ্যালার্জির জন্য দায়ী ইউসিনোফিল, এবং কৃমির এগেইনস্টে আমাদের প্রতিরক্ষা দেয়। অনুচক্রিকার কাজ কোনটি? অ্যান্টিবডি উৎপন্ন করে না? অ্যান্টিবডি উৎপন্ন করা হচ্ছে লিম্ফোসাইটের কাজ। বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, ন্যাচারাল কিলার সেল। লিম্ফোসাইটের তিনটা টাইপ, তাই না? ওকে, অম্লক্ষারের সমতা রক্ষা করে আরবিসি এবং রক্তরস, এই দুইটা মিলে। হিস্টামিন নিশ্চিত করে অনুচক্রিকা, বেসোফিল হিস্টামিন নিঃসরণ করে। অনুচক্রিকা নিঃসরণ করে সেরাটোনিন, কি? সেরোটোনিন। আর রক্ত জমাতে সহায়তা করে কার কাজ? অনুচক্রিকা প্রধান কাজ, তাই না? ব্লাড কোয়াগুলেশন আমরা পড়েছি। তোমরা ক্লটিং ফ্যাক্টরগুলো অবশ্যই পড়বে। এর মধ্যে প্রথম চারটা আছে ফুল পরে টুপ করে, তাই না? ফাইব্রিনোজেন, প্রথমবিন, দেন থ্রম্বোপ্লাস্টিন এন্ড ক্যালসিয়াম, তাই না? মানবদেহে কোনটি সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে? একটু আগে আমি এক্সপ্লেন করে পড়ে ফেললাম, সেটা কোনটা? অনুচক্রিকা। সেরাটোনিন কি করে? রক্তনালী সংকোচন করে। লোহিত রক্তকণিকার সাথে রক্তকণিকা অনুপাত কত? মাথায় রাখতে হবে, লোহিত রক্তকণিকার সাথে রক্তকণিকা অনুপাত হচ্ছে 700:1। এখন তোমাদের অনেকের বইয়ে লেটেস্ট ভার্সন হয়তো 600:1 দেওয়া আছে, সো লেটেস্ট ভার্সনটাই ফলো করবা। আর এখানে 600:1 যেহেতু নাই, সো আমরা যেটা আছে সেটাই দিলাম, 700:1। আর 1:25 এটা হচ্ছে হিম এবং গ্লোবিন অনুপাত, ঠিক আছে? হিমোগ্লোবিনে হিম এবং গ্লোবিন অনুপাত হচ্ছে 1:25। গ্লোবিনটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, হিম হচ্ছে আয়রন ঘটিত একটি প্রোটিন। বেসোফিলের কাজ হিস্টামিন নিশ্চিত করা, অবভিয়াসলি। দেহের অ্যালার্জি বিরুদ্ধে কাজ করা, নো। হ্যাপারিন নিঃসরণ করা, উত্তর হচ্ছে 1 এবং 3। নিচের কোন আয়নটি রক্ত জমাট বাঁধতে সহায়তা করে? ক্যালসিয়াম 2+। ক্যালসিয়াম 2+ হচ্ছে তোমার সিনাপসিস প্রক্রিয়ায় স্নায়ুতন্ত্রের মধ্যে বা নিউরনের মধ্যে যে সিগন্যাল ট্রান্সমিশন হবে তার জন্য হেল্পফুল, তার জন্য প্রধান আয়ন ক্যালসিয়াম 2+। আর সোডিয়াম প্লাস ডিপোলারাইজেশন করে, রিপোলারাইজেশন করে, যেটা তোমরা সমন্বয়ে পড়বে। রক্ত জমাট বাঁধার উপাদান কোনটি? ইউসিনোফিল, থ্রম্বোসাইট বনচক্রিকার রক্ত জমাট বাঁধার উপাদান। ক্লটিং ফ্যাক্টর কয়টি আছে? 13টি আছে, এটা মাথায় রাখতে হবে। থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সহায়তা করে কোনটি? প্রোকনভার্টিন, ক্রিসমাস ফ্যাক্টর অ্যান্ড অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর, তিনটাই থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সহায়তা করে। স্বাভাবিক অবস্থায় রক্ত জমাট বন্ধ না হওয়ার জন্য দায়ী প্রোটিনটি কোথা থেকে নিশ্চিত হয়? খেয়াল করো, রক্ত জমাট বাঁধতে দেয় না, সেটা কোনটা? হ্যাপারিন। হ্যাপারিন কোত্থেকে আসে? সেটা হচ্ছে বেসোফিল থেকে আসে। লসিকার কাজ কি? লিপিড পরিবহন, হ্যাঁ, লসিকায় লিপিডটাকে পরিবহন করে। দেহের প্রতিরক্ষা, হ্যাঁ, লসিকাতে আছে লিম্ফোসাইট, সেটা দেহের প্রতিরক্ষার জন্য কাজ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, প্রতিরক্ষা যে দিবে সে অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। সো 1, 2, 3 তিনটাই কারেক্ট আনসার। উচ্চচাপ ব্যারোরিসেপ্টরে সহায়তাকারী স্নায়ু, আমরা পড়েছি দুই ধরনের ব্যারোরিসেপ্টর আছে, উচ্চচাপ নিম্নচাপ বায়তন ব্যারোরিসেপ্টর। উচ্চচাপ ব্যারোরিসেপ্টরে দুইটা স্নায়ু আছে, একটা হচ্ছে তোমার গ্লোসোফ্যারিঞ্জিয়াল, একটা হচ্ছে ভ্যাগাস স্নায়ু। গ্লোসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু জি, এটা ক্যারোটিড বডিতে থাকে, সিজি। আর ভেগাস, এটা হচ্ছে তোমার ভেগাস কোথায় থাকে? অ্যাওট্রিক বডিতে, এ ভি, অ্যাওট্রিক বডিতে, ঠিক আছে, মাথায় রাখতে হবে। এটা হচ্ছে 10 নম্বর কর্টিক স্নায়ু, এটা হচ্ছে 9 নম্বর কর্টিক স্নায়ু। এরা উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের কাজটাকে মেনটেন করে। আর ট্রক্লিয়ার বেসিক্যালি কি করে? ট্রক্লিয়ার, দেন তোমার তিনটা আছে, ট্রক্লিয়ার, অ্যাবডুসেন্স অ্যান্ড অকুলোমোটর, দ্যাট ইজ 3, 4, 6। অকুলোমোটর 3, ট্রক্লিয়ার 4 অ্যান্ড 6 অ্যাবডুসেন্স। এই তিনটা মিলে অক্ষিগুলোকে সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে।
হৃৎপিণ্ডের নিলয়ের অন্তঃপ্রাচীরের অভিক্ষেপ, নিলয়ের অন্তঃপ্রাচীর যে অভিক্ষেপটা আছে সেটাকে বলা হয় প্যাপিলারি মাসল। আর যে ভালভগুলোকে একটা টেন্ডনের মতো রশি দেখবা সেটা হচ্ছে কর্ডি টেন্ডেনি, ঠিক আছে। আর কার্ডিয়াক পেশিতে কি আছে? ইন্টারক্যালেটেড ডিস্ক আছে। এক্স অংশ বলতে এখানে তোমার অ্যাসেনোডটাকে বোঝানো হয়েছে, যে ডান এট্রিয়ামে অ্যাসেনোডটা আছে এটা, ঠিক আছে। প্রতিস্থাপন, হৃৎপিণ্ডে কোন প্রকোষ্ঠে কোনো লিড প্রবেশ করানো হয় না। যখন এই পেসমেকারটা নষ্ট হয়ে যায়, আমরা যখন মেকানিক্যাল পেসমেকার দেই, মেকানিক্যাল পেসমেকার 3 ধরনের আছে, একটা এক প্রকোষ্ঠ, একটা দ্বি প্রকোষ্ঠ, একটা 3 প্রকোষ্ঠ। 3 প্রকোষ্ঠ পেসমেকার দিলো তুমি কোথায় কোথায় দাও জানো? ডান এট্রিয়ামে দাও একটা, ডান ভেন্ট্রিকলে দাও, দেন বাম ভেন্ট্রিকলে দাও। কখনোই বাম ভেন্ট্রিকলে কোনো লিড দেওয়া হয় না, মাথায় রাখবা। সরি, বাম এট্রিয়াম, এই যে বাম এট্রিয়ামে কোনো লিড দেওয়া হয় না। আমরা একটা দিই ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল, কখনোই এই বাম এট্রিয়ামে কোনো প্রকার লিড দেওয়া হয় না। উত্তর হচ্ছে বাম এট্রিয়াম। আর অ্যাসেনোডটা কি? পেসমেকার। অ্যাভিনোডটা কি? রিজার্ভ পেসমেকার, তাই না? আমরা পড়েছি। আর সংযোগী টিস্যুতে আমরা পড়েছি অ্যাসেনোড থেকে উদ্দীপনা তৈরি হবে, এটা অ্যাভিনোডে যাবে, অ্যাভিনোড থেকে বান্ডেল অফ হিজে যাবে, তাই না? বান্ডেল অফ হিজে আবার লেফট রাইট ব্রাঞ্চ আছে, সেখান থেকে কোথায় যাবে বলো তো? পারকিনজি ফাইবার। কোথায়? পারকিনজি ফাইবার। এই হচ্ছে সংযোগী টিস্যু। আচ্ছা, হৃৎপিণ্ডের কপাটিকাগুলো আবৃত রাখে হচ্ছে এন্ডোকার্ডিয়াম, আর এপিকার্ডিয়াম বা পেরিকার্ডিয়াম আবরণ হৃৎপিণ্ডের, ঠিক আছে। আর এপিমায়ো এন্ডো এর হচ্ছে কি? দেয়ালের 3টা স্তর, প্রাচীরের 3টা স্তর। এপিকার্ডিয়ামে কি? চর্বি লেগে থাকে। মায়োকার্ডিয়ামে থাকে তোমার মেইন মাসল কম্পোনেন্ট বা হৃৎপেশি থাকে। বাইকাস্পিড কপাটিকা অবস্থান, বাইকাস্পিড বাম মাথায় রাখবা, এটা হচ্ছে বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝখানে অবস্থিত 2টা পত্র বিশিষ্ট একটা কপাটিকা, যার অপর নাম মাইট্রাল কপাটিকা। ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে থাকে ট্রাইকাস্পিড কপাটিকা, যেটা 3 পত্রী একটা কপাটিকা। এই 2টা কপাটিকা বাদে বাকি সকল কপাটিকা হচ্ছে সেমি লুনার টাইপের কপাটিকা। সেটা হতে পারে ইউস্টিশিয়ান, সেটা হতে পারে থ্যাবেশিয়ান, সেটা হতে পারে অ্যাউট্রিক কপাটিকা, সেটা হতে পারে পালমোনারি কপাটিকা। সবগুলোই কি? সেমি লুনার কপাটিকা। উদ্দীপকের চিত্রের কোন প্রকোষ্ঠ হতে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনীতে গমন করে? মাথায় রাখবে, পালমোনারি ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে যায়। আর হৃৎপিণ্ডের ডান এট্রিয়ামে সারা বডি থেকে কার্বন ডাই অক্সাইড রক্ত আসে। এই ডান এট্রিয়াম থেকে ডান এট্রিয়ামের সংকোচনের ফলে ডান ভেন্ট্রিকলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলে যায়। এই ডান ভেন্ট্রিকল থেকে অক্সিজেনের খোঁজে পালমোনারি ধমনী হয়ে পালমোনারি কপাটিকাকে ভেদ করে আলটিমেটলি ফুসফুসে যাবে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, অর্থাৎ সি থেকে যাবে ফুসফুসে, ফুসফুস থেকে বিতে আসবে 4টি পালমোনারি শিরার মাধ্যমে, বা 4টি ফুসফুসের শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত। বি মানে হচ্ছে বাম এট্রিয়াম, বাম এট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওয়াটা বা মহাধমনী হয়ে সারা বডিতে অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হবে। উদ্দীপক এ চিত্রের অংশের ক্ষেত্রে প্রযোজ্য। এ হচ্ছে কি? ডান এট্রিয়াম, ওকে। ডান এট্রিয়ামে কার্বন ডাই অক্সাইড রক্ত গ্রহণ করা, ডান। সাইনোএট্রিয়াল নোড, অ্যাসেনোড ডান এট্রিয়ামে আছে। ডান অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রের মাধ্যমে ডান এট্রিয়াম ডান ভেন্ট্রিকুল উন্মুক্ত হয়। 3টাই কারেক্ট আনসার। উদ্দীপকে অক্সিজেনযুক্ত রক্তের গতিপথ, অক্সিজেনযুক্ত রক্তের গতিপথ আমরা কি বলেছিলাম? যে ফুসফুস থেকে বাম এট্রিয়াম, মানে ফুসফুস থেকে এন, এন থেকে পি, পি থেকে সারা দেহ, এই তো। তাহলে এখানে কি আছে? ও থেকে ফুসফুস, না এটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, রাইট? সো ফুসফুস থেকে এন, কারেক্ট, এটা অক্সিজেনযুক্ত রক্তের গতিপথ। পি থেকে দেহ, এটা অক্সিজেনযুক্ত রক্তের গতিপথ। উত্তর হচ্ছে 2 এবং 3। উদ্দীপকের কোন অংশ থেকে অক্সিজেনযুক্ত রক্ত দেহে প্রবাহিত হয়? অক্সিজেনযুক্ত রক্ত দেহে প্রবাহিত হবে বাম ভেন্ট্রিকল থেকে, যেটা প্রাচীর সব থেকে পুরো থাকে, প্রায় ডান ভেন্ট্রিকল থেকেও 3 গুণ পুরো থাকে, কারণ এটা অনেক বেশি কাজ করতে হয়, সারা বডিতে রক্তকে পরিবাহিত করতে হয়। এখানে বাম ভেন্ট্রিকল হচ্ছে এস দ্বারা নির্দেশিত। ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় আমরা জানি টোটাল হৃদচক্রটা সম্পন্ন হয় 0.8 সেকেন্ডে। যদি আমরা ধরি একটা অ্যাভারেজ মিনিটে 75টা হার্টবিট দেয় একটা মানুষ, ঠিক আছে। সো 0.8 সেকেন্ড। এর মধ্যে অ্যাট্রিয়াল সিস্টল ডায়াস্টল 0.8 সেকেন্ডের মধ্যে হবে, ভেন্ট্রিকুলার সিস্টল ডায়াস্টল 0.8 সেকেন্ডের মধ্যে হবে। অ্যাট্রিয়াল সিস্টল হয় 0.1 সেকেন্ডের মধ্যে, অ্যাট্রিয়াল ডায়াস্টল হয় 0.7 সেকেন্ড। ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময়টা বেশি, সেটা হয় 0.5 সেকেন্ড। ভেন্ট্রিকুলার সিস্টোল এটা হচ্ছে 0.3 সেকেন্ড। 4টার সময় মাথায় রাখতে হবে। আবার অ্যাট্রিয়াল সিস্টোল যে 0.1 সেকেন্ড, এটা 2 ভাগে বিভক্ত, ডায়নামিক অ্যাডাইনামিক। 0.05 ডায়নামিক, 0.05 অ্যাডাইনামিক ফেজ। আচ্ছা, মিস্টার রফিকের প্রতি মিনিটে নাড়ি স্পন্দন 80 বার হলে হৃদচক্রের সময়কাল কত? ওকে, তাহলে 60 সেকেন্ডে 80 বার, ওকে, 60/80, এটা তোমার 0.75 হবে। সূত্র হচ্ছে 0.75।
অ্যাট্রিয়ামের সিস্টলের সময়কাল কত? আমরা কিন্তু পড়ে ফেলেছি, অ্যাট্রিয়াল সিস্টল হচ্ছে 0.1 সেকেন্ড। অলিন্দর ডায়াস্টোল মানে অ্যাট্রিয়াল ডায়াস্টোল সেটা কত ছিল? 0.7 সেকেন্ড। আমরা দেখো এটা ভুল আছে, এটা 0.7 সেকেন্ড হবে। অ্যাট্রিয়াল ডায়াস্টোল 0.7 সেকেন্ড। মায়োজেনিক নিয়ন্ত্রণ, এই যে সংযোগী টিস্যুগুলার যে সাইমালটেনিয়াসলি একটা থেকে আরেকটা তোমার স্টিমুলেশনটাকে ক্যারি করে, সেটা আমরা পড়েছি। অ্যাসিনোড, অ্যাসিনোড থেকে অ্যাভিনোড, অ্যাভিনোড থেকে বান্ডেল অফ ভিজ, দেন পার্কিনজি ফাইবার। উত্তর হচ্ছে এটা। কোনটিকে মানুষের হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয়? আমরা অলরেডি পড়েছি। সাইনোঅ্যাট্রিয়াল নোড এটা পেসমেকার, আর অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড এটা হচ্ছে রিজার্ভ পেসমেকার। রিজার্ভ পেসমেকার। আর যখন এই দুইটাই ফেল করে তখন আমরা মেকানিক্যাল পেসমেকারটা বসাই। ওয়াই অংশের নাম কি? ওয়াই অংশ কোনটা? এটা হচ্ছে ওয়াই অংশ। তাহলে দেখো এটা অ্যাসিনোড, তারপর অ্যাভিনোড, অ্যাভিনোড থেকে চলে আসছে কি বান্ডেল অফ হিজ, রাইট? এটা রাইট বান্ডেল, সরি এটা লেফট বান্ডেল, এটা রাইট বান্ডেল। তারপর হচ্ছে পার্কিনজি ফাইবার। সো এটা হচ্ছে কি বান্ডেল অফ হিজ, ওয়াই হচ্ছে বান্ডেল অফ হিজ। ডান ভেন্ট্রিকল পালমোনারি ধমনী ফুসফুস, এটা হচ্ছে ফুসফুসীয় বা পালমোনারি সার্কুলেশন। আর এই যে বাম ভেন্ট্রিকল, তারপরে দেহ থেকে ডান এট্রিয়াম, এটা হচ্ছে কি সিস্টেমিক সার্কুলেশন। আর ওই যে অন্ত্রের যে কিছু শিরা আছে যারা লিভারে প্রথমে আসে, লিভার থেকে দেন হার্টে আসে, ওটা হচ্ছে হ্যাপাটিক পোর্টাল সিস্টেমে অন্তর্ভুক্ত। আর হার্টের নিজস্ব সার্কুলেশন যেগুলো করোনারি সাইনাস, দেন হচ্ছে করোনারি আর্টারি, এগুলো নিয়ে সম্পর্কিত, সেগুলো হচ্ছে করোনারি সার্কুলেশন। সো এখানে আমরা পাবো হচ্ছে এটা দেওয়া আছে, সো এটা হচ্ছে কি পালমোনারি সার্কুলেশন। আর হার্টের নিজস্ব সার্কুলেশন কি করোনারি। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো সংযোগস্থলে সেমিনার কপাটিকা, আমরা বলেছিলাম যে মাইট্রাল বা ট্রাইকাসপিড বাদে যা কপাটিকা আছে সব সেমিনার কপাটিকা, অর্থাৎ বাম অ্যাট্রিওভেন্ট্রিকুলার, ডান অ্যাট্রিওভেন্ট্রিকুলার, এই দুইটা বাদে যা থাকবে সব সেমিনার কপাটিকা। সো বাম ভেন্ট্রিকল অ্যাওয়াটা সেমিনার, বাম এট্রিয়াম বাম ভেন্ট্রিকল এটা সেমিনার হবে না, এখানে বাইকাসপিড। সো উত্তর হচ্ছে 1। এবং সিস্টেমিক সংবহন এর প্রবাহপথ কোনটা? সিস্টেমিক কোনটা? সেটা হচ্ছে তোমার বাম ভেন্ট্রিকল বা বাম নিলয় থেকে কোথায় যায়? দেহে যায়, দেহ থেকে আবার ডান অ্যাট্রিয়াম বা ডান ওলিন্দে আসে। তাহলে আমরা দেখি কোথায় এটা। বাম নিলয়, করণীয় ধমনী তো না, ওকে ডান। ডান নিলয় ফুসফুস না, বাম নিলয়, এই যে বাম নিলয় অ্যাওয়াটা অ্যান্ড কলা অঙ্গ, সেটা হচ্ছে কি সিস্টেমিক সার্কুলেশন। তো চ্যাপ্টার 4 এটা গেল, এর মধ্যে কয়েকটা টপিক বাদ পড়েছে। এটা হচ্ছে তোমার হৃদ রোগ বিভিন্ন যে আছে, অ্যানজাইনা কি, অ্যানজাইনা 3টা টাইপ আছে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার করোনারি এনজিওপ্লাস্টি কোনটা সব থেকে পারফেক্ট, সেটা হচ্ছে করোনারি স্ট্যান্টিং, ঠিক আছে। তারপর হার্ট ফেলিওর লক্ষণ কি, অ্যানজাইনার লক্ষণ কি, এগুলো থেকে প্রশ্ন হবে। তারপর তোমার সেন্ট্রাল চেস্ট পেইনের কয়েকটা রিজন আছে, প্লুরাইসি, তারপর হচ্ছে কোস্টোকন্ড্রাইটিস, ঠিক আছে, হার্ট অ্যাটাক, এগুলো ভালো করে পড়তে হবে। তারপর হচ্ছে এই যে হার্টের সব কিছু ঠিকঠাক আছে কিনা আমরা কিছু ইনভেস্টিগেশন করি, সিজি করি, যেটা হচ্ছে একদম বেসিক। তারপর হচ্ছে ইটি করি, কর্মদক্ষতা টেস্ট করি, এই জিনিসগুলো একটু পড়তে হবে। আর স্ট্রোক হয় কোথায়? স্ট্রোক হয় ব্রেনে, আর অ্যাটাক হয় হার্টে, এটা মাথায় রাখতে হবে। ওকে, আর রক্ত সঞ্চালন ফ্যাক্টরগুলো তো বললাম, ফ্যাক্টরগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে। অধ্যায় 5 মানব শারীরতত্ত্ব শ্বসন শ্বাসক্রিয়া। আবারও বলছি যে এইগুলাই যে ভাই আসবে, এবারে যে কিছু আসবে না এমন কোনো কথা নেই। আমি জাস্ট শর্টেস্ট পসিবল টাইমে যেগুলা মোস্টলি ইম্পর্টেন্ট সেগুলো তোমাকে বলছি। বাট এমসিকিউ পড়তে হলে অবশ্যই অবশ্যই তোমাকে পুরা বইটা, বা ওই যে ক্লাস করার সময় আমরা বলে দিয়েছি এই লাইনটা ইম্পর্টেন্ট, ওই লাইনটা ইম্পর্টেন্ট, ওইভাবে বইটা একটু পড়ে যেতে হবে, ঠিক আছে, মাস্ট। অধ্যায় 5 মানব শারীরতত্ত্ব শ্বসন শ্বাসক্রিয়া। আচ্ছা, সারফ্যাক্টেন্ট কোথায় পাওয়া যায়? সারফ্যাক্টেন্ট পাওয়া যায় অ্যালভিউলাস। অ্যালভিউলাসে যে টাইপ 2 অ্যালভিউলার সেল আছে সেখান থেকে সারফ্যাক্টেন্ট খরিত হয়, যেটা ফুসফুসের পৃষ্ঠটাকে কমিয়ে রাখে। আগে বলা হতো 23 সপ্তাহ পর সারফ্যাক্টেন্ট ক্ষরণ হয়, বাট এখনকার লেটেস্ট বইয়ে এটা 20 থেকে 22 সপ্তাহ এরকম করে বলা আছে, ঠিক আছে। এই জন্য 24 সপ্তাহের আগে এটাকে স্বাধীন ভ্রূণ হিসেবে বিচার করা হয় না। এই জিনিসগুলো ভালো করে পড়বা। অ্যালভিউলাস আরেকটা কোষ থেকে টাইপ 1 কোষ, ঠিক আছে। আবার অ্যালভিউলার ম্যাক্রোফেজ নামক কোষও থাকে, যেটা অ্যালভিউলাসকে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন করে তোলে, ঠিক আছে। আর অ্যালভিউলাস হচ্ছে ফুসফুসের গাঠনিক এবং কার্যকরী একক। একটা অ্যালভিউলাস আর একটা অ্যালভিউলাসকে ট্রাবেকুলি দিয়ে আলাদা করা থাকে। আর শ্বসন বৃক্ষটা তো ভালো করে পড়বা, কোনটা পরিবহন অঞ্চল, ঠিক আছে, কোনটা তোমার কাইন্ড অফ বিনিময় অঞ্চল, কোনটা শ্বাস গ্রহণ ও ত্যাগ অঞ্চল, এগুলো ভালো করে পড়তে হবে। 3টা অঞ্চল, এর মধ্যে কি কি আছে না আছে এটা দেখবা বইয়ের প্রথম পেজে দেওয়া আছে, প্রথম পেজে দেওয়া আছে। ট্রাবিকুলি কোথায় পাওয়া যায়? অ্যালভিউলাসে পাওয়া যায়, রাইট। অ্যালভিউলাস কই থাকে? ফুসফুসে থাকে, সো ফুসফুসে পাওয়া যায় ট্রাবিকুলি। কয় সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে, এটা আমরা পড়েছি, এটা আগের বই থেকে, বাট রিসেন্টলি বইটা একটু চেঞ্জ করেছে। সো এরকম যদি আগের বই থেকে প্রশ্নটা করে দেয় যে কয় সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে সর্বপ্রথম সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়, সেটা হচ্ছে 23 সপ্তাহ। আর কয় সপ্তাহের আগে স্বাধীন ভ্রূণ বলা হয় না, সেটা হচ্ছে 24 সপ্তাহের আগে।
শ্বসনতন্ত্রের কোন অংশে এপিগ্লটিস আছে? এপিগ্লটিস স্বরযন্ত্র বা ল্যারিংসের অন্তর্ভুক্ত। ল্যারিংসের যে তরুণাস্থিগুলো আছে এর মধ্যে এপিগ্লটিস অন্যতম। এই এপিগ্লটিস কি করে? খাদ্য গলাধঃকরণের সময় খাদ্য যাতে শ্বাসনালীতে না যায় সেটার জন্য নাইট গার্ড হিসেবে কাজ করে। শ্বাসনালী বা ট্রাকিয়া, যেটা অসংখ্য তরুণাস্থি দিয়ে সি আকৃতির তরুণাস্থি দিয়ে তৈরি হয়, তাই না? গল ব্লেড, ভেস্টিবিউল, ভেস্টিবিউলে কি থাকে? লোম থাকে এবং অলফ্যাক্টরি কোষগুলো থাকে। রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে কি হয়? কেমোরিসেপ্টর উদ্দীপ্ত হয়। অবভিয়াসলি কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে মানে কি? H+, কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বনিক অ্যাসিড, H+ এর ঘনমাত্রা বেড়ে যাবে, সো কেমোরিসেপ্টর উইল বি স্টিমুলেটেড। প্রশ্বাসের হার কমেছে? নো। যেহেতু কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, নিঃশ্বাসের হার বা প্রশ্বাস নিঃশ্বাসের হার বেড়ে যাবে যাতে কার্বন ডাইঅক্সাইডকে বাইর করে দেওয়া যায়, ঠিক আছে? দেহের এনজাইম প্রোটিন ধ্বংস হয়। কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে তার পিএইচ ব্যালেন্সটা ধ্বংস হয়ে যাবে। পিএইচ ব্যালেন্স ধ্বংস হলে এনজাইম এবং প্রোটিনটাও ধ্বংস হয়ে যাবে। সো উত্তর হচ্ছে 1 এবং 3। আর প্রশ্বাসের হার কমে যেটা ভুল, বরঞ্চ বেড়ে যাবে। মানবদেহে মস্তিষ্কের কোন অংশে শ্বসন কেন্দ্র আছে? পন্স এবং মেডুলা অবলাঙ্গাটা। পন্সে আছে অ্যানিস্টিক আর নিউরোটক্সিক, আর মেডুলা অবলাঙ্গাটা হচ্ছে তোমার ডর্সাল রেসপিরেটরি সেন্টার দেন ভেন্ট্রাল রেসপিরেটরি সেন্টার, প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র। এর মধ্যে পন্স শ্বসনের হার নিয়ন্ত্রণ করে, শ্বসনের হার নিয়ন্ত্রণ করে। একটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে 14 থেকে 18 বার সে শ্বাস প্রশ্বাস নেয় মিনিটে, আর নবজাতকে সেটা 40-এরও বেশি থাকে। মানব দেহে মস্তিষ্কের কোন অংশ শ্বসন কেন্দ্র উপস্থিত? আচ্ছা, এটা সেম প্রশ্ন দিয়ে দিয়েছে, বাট এখানে প্রশ্নটা ছিল যে অ্যালভিউলাসের মধ্যে অক্সিজেনের চাপ কত থাকে বা পার্শিয়াল প্রেসার যেটা আছে, আংশিক চাপ, সেটা কত থাকে? মাথায় রাখবা অ্যালভিউলাসের মধ্যে এটা ভুল। অ্যালভিউলাস এর মধ্যে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার পিপি সেটা হচ্ছে 104 মিলিমিটার মার্কারি। শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণে কোন স্নায়ু ভূমিকা রাখে? ভ্যাগাস, যেটাকে হেরিং বয়ার রিফ্লেক্স, অর্থাৎ ফুসফুসে প্রসারণ হয়, সংকুচিত, এটাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? আর এই যে ফুসফুস প্রসারিত হয়, সংকুচিত হয়, এটার জন্য দায়ী হচ্ছে বক্ষ গহ্বরে আয়তন বৃদ্ধি পাওয়া, আয়তন কমে যাওয়া। আর এই বক্ষ গহ্বরে আয়তন বৃদ্ধি পাওয়া, কমে যাওয়ার প্রধান যে পেশি সেটা হচ্ছে ডায়াফ্রাম। আর ডায়াফ্রাম পাশাপাশি আরেকটা পেশি কাজ করে যার নাম ইন্টারকোস্টাল পেশি। কোন স্নায়ু? হাঁচি প্রতিবর্তক ক্রিয়া হচ্ছে অলফ্যাক্টরি। হাঁচি প্রতিবর্তক ক্রিয়া অলফ্যাক্টরি। একটা আছে গ্যাগ রিফ্লেক্স, সেটা গ্লোসোফ্যারিঞ্জিয়াল। গ্যাগ রিফ্লেক্স, গ্লোসোফ্যারিঞ্জিয়াল। শ্বাসকেন্দ্র মস্তিষ্কের যে অংশে থাকে? পন্স, সেরেবেলাম, মেডুলা অবলাঙ্গাটা। আমি অলরেডি পড়েছি পন্স এবং মেডুলা অবলাঙ্গাটা। এই মেডুলা অবলাঙ্গাটা হচ্ছে শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে, পন্স এবং মেডুলা অবলাঙ্গাটা। 1 এবং 3। সেরেবেলাম হচ্ছে তোমার ফাইন টিউনিং কাজ করে, ভারসাম্য রক্ষা করে এবং পেশির যে কার্যকলাপ সেটাকে নিয়ন্ত্রণ করে। বলতে পারে পেশি টান নিয়ন্ত্রণ করে সেরেবেলাম। সেরেবেলামের দুইটা পার্ট আছে, দুইটা পার্টকে বলা হয় সেরেবেলার হেমিস্ফিয়ার। এই দুইটা পার্ট ভার্মিস দিয়ে কানেক্টেড থাকে, ঠিক আছে? ধূমপানের কারণে অ্যালভিউলাস ফেটে যায়, এটাকে বলা হচ্ছে এমফাইসেমা। আর ব্রঙ্কাসের তোমার যে ইনফ্লামেশন সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস। প্লুরাইসি, যে প্লুরার যে ইনফ্লামেশন সেটা হচ্ছে প্লুরাইসি। ফাইব্রোসিস হচ্ছে লাংসের ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা হারায় যায়, সেটা হচ্ছে ফাইব্রোসিস, ঠিক আছে? আর এই যে অ্যালভিউলাস ফেটে যায় সেটাকে বলা হচ্ছে ইংলিশ ডিজিজ বা এমফাইসেমা। অটাইটিস কানের ইনফ্লামেশন, প্রদাহ। মিডিয়া মানে কি? মধ্যকর্ণের ইনফ্লামেশন, সেটা কানের রোগ। শ্বাসনালীর সংক্রমণজনিত রোগ? সাইনোসাইটিস, ল্যারিঞ্জাইটিস, ব্রঙ্কাইটিস, সবগুলোই। সাইনোসাইটিস, ল্যারিঞ্জাইটিস, ব্রঙ্কাইটিস সবগুলো হচ্ছে শ্বাসনালীর সংক্রমণজনিত রোগ। 1, 2, 3। উত্তরটা ভুল আছে, কেটে দাও। 1, 2, 3 তিনটাই শ্বাসনালীর সংক্রমণজনিত। এর মধ্যে দেখবা তোমার বই আছে ঊর্ধ্ব শ্বাসনালী কোনটা, নিম্ন শ্বাসনালী কোনটা। এখনই বইটা নাও, ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ কোনগুলা, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ কোনগুলো, এখনই দেখে নাও। সাইনোসাইটিস, ল্যারিঞ্জাইটিস এগুলো তোমার ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ। সাইনোসাইটিস আক্রান্ত সাইনাস। আমাদের বডিতে 4 জোড়া সাইনাস আছে, ফ্রন্টাল, ম্যাক্সিলারি, অ্যাথময়েড, দেন স্ফেনয়েড। তো সাইনোসাইটিস আক্রান্ত সাইনাসগুলো সবগুলো সাইনাসে সাইনোসাইটিস আক্রান্ত হবে। সূত্র হচ্ছে 1, 2 এবং 3। ম্যাক্সিলারি থেকে ঊর্ধ্ব চোয়ালে, অ্যাথময়েড থেকে তোমার চোখের পেছনে, স্ফেনয়েড থেকে ফ্রন্টাল নিচে, একদম বেজ অফ দ্য স্কালে, আর ফ্রন্টাল তো এই জায়গায় চোখের উপরের দিকে। মানুষের শ্বসনতন্ত্র সংক্রান্ত রোগ? নিউমোনিয়া, লিউকেমিয়া, এমফাইসেমা। লিউকেমিয়া হচ্ছে ব্লাড ক্যান্সার, হচ্ছে ব্লাড রিলেটেড রোগ। ডাব্লিউবিসির কাউন্ট অনেক বেশি বেড়ে যায়। আর রক্তের আরো কয়েকটা রোগ ছিল, যেমন ধরো হিমোগ্লোবিন কমে গেলে, আরবিসির সংখ্যা কমে গেলে আমরা বলেছিলাম অ্যানিমিয়া। আরবিসির সংখ্যা অস্বাভাবিক বেড়ে গেলে পলিসাইথেমিয়া, তাই না? আবার ডাব্লিউবিসি যদি কমে যায়, লিউকোপ্যানিয়া। থ্রম্বোসাইট যদি কমে যায়, থ্রম্বোসাইটোপ্যানিয়া। থ্রম্বোসাইট বেড়ে গেলে থ্রম্বোসাইটোসিস, ঠিক আছে? এর মধ্যে শ্বসনতন্ত্র হচ্ছে নিউমোনিয়া, ফুসফুসের প্রদাহ আর এমফাইসেমা।
সাইনোসাইটিস হওয়ার কারণগুলো কি? দাঁতের ইনফেকশন, হ্যাঁ দাঁত থেকেও তোমার সাইনাস ছড়াতে পারে ইনফেকশনটা। সিস্টিক ফাইব্রোসিস, এটা একটা জেনেটিক রোগ, যার কারণে তোমার বডির যে সিক্রেশনগুলো আছে সেগুলো অতি ঘন হয়ে যায়, ঘন হয়ে বিভিন্ন জায়গাকে ব্লক করে ফেলে। ব্লক হলেই কি ময়লা জমে, জীবাণু জমে, সেখানে ইনফ্লামেশন হয়। আর দাঁতে নাকের হাড় বাঁকা থাকলে এটাও হয়, যে ডিএনএস থাকে, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম থেকে, সেটা থেকেও কি বিভিন্ন ধুলাবালি এটসেট্রা জমে টমে সেখানে ইনফেকশন হতে পারে, সাইনোসাইটিস হতে পারে। উত্তর হচ্ছে 1 এবং 2 এবং 3। এটা ব্যাকটেরিয়ার কারণে হতে পারে, ভাইরাসের কারণে হতে পারে। ঠিক আছে, তুমি এখান থেকে আর কি পড়বা? আর হচ্ছে তোমার ওই যে পরিবহন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এটা ভালো করে পড়তে হবে। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন, ঠিক আছে, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন। অক্সিজেন বেসিক্যালি কিভাবে পরিবাহিত হয়? অক্সিহিমোগ্লোবিন রূপে। কার্বন ডাইঅক্সাইড বেসিক্যালি কিভাবে পরিবাহিত হয়? বাইকার্বনেট রূপে। একটা শিফটিং হয় এর মধ্যে, ক্লোরাইড শিফটিং বা হ্যামবার্গের শিফটিং। সেটাতে কি হয়? ক্লোরাইড ভেতরে আসে, বাইকার্বনেট বাইরে চলে যায়। বাইকার্বনেট কোথায় বাইরে চলে যায়? আরবিসি থেকে রক্তরসে চলে যায় বাইকার্বনেট, রক্তরস থেকে ক্লোরাইড চলে আসে আরবিসির ভিতরে। এই জিনিসটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন সিকিউর জন্য তো পড়েছো, সিকিউর জন্য পড়লে এটা পড়া হয়ে যায়। সো আমাদের যে ধরো সিকিউ ক্লাসটা আছে জুলজির, পাশাপাশি এমসিকিউ ক্লাসটা আছে, দুইটা পড়লে মোটামুটি তোমার এমসিকিউ কভার হবে, সিকিউ কভার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এবার চ্যাপ্টার 6 এর পালা, বর্জ্য ও নিষ্কাশন। আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অনেকদিন শর্ট সিলেবাসের বাইরে ছিল, বাট এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে সিকিউ তো পাওয়া ইনশাল্লাহ, ধরে রাখো। সিকিউ ক্লাসে হয়তো বলে দিয়েছে। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আমরা কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলো থেকে কিছু বাছাই করা প্রশ্ন দিয়েছি। চলো, মানুষের রেচনতন্ত্র প্রজননতন্ত্রের সাধারণ নালীটি কি? এটা বেসিকলি রেচনতন্ত্রের যে স্ট্রাকচার, যেমন দুইটা বৃক্ক থাকে, বৃক্ক থেকে ইউরেটার বের হয়, ইউরেটারটা মূত্রথলিতে আসে, মূত্রথলি থেকে মূত্রনালী হয়ে পরিবেশে বিমুক্ত হয় মূত্র। পুরুষের জন্য এই মূত্রনালীটা কিন্তু তোমার রেচনতন্ত্রের জন্য ইম্পর্টেন্ট, প্রজননতন্ত্রেরও গমনপথ, একটা সাধারণ নালী, ঠিক আছে। সো এটা হচ্ছে ইউরেথ্রা বা মূত্রনালী, ঠিক আছে মাই স্টুডেন্টস। ওকে, দেন চলে আসো প্রাণীবিজ্ঞান ক্লাসে মানবদেহের একটি অঙ্গের গঠন বর্ণনা করতে গিয়ে শিক্ষক বলেন এটি আকার একটা শিমবীজের মতো, এটা লালচে খয়েরি আকারে শিমবীজ, লালচে খয়েরি, শিমবীজের মতো এরকম এরকম দেখতে, বাহিরের অংশ উত্তল, ভেতরের অংশ অবতল, একটা হাইলাম আছে, ঠিক আছে, হাইলাম দিয়ে রেনাল ধমনী প্রবেশ করে, রেনাল শিরা বাহিরে বের হয়, ঠিক আছে। এখানে কি আছে? মেডুলা আছে, কর্টেক্স আছে, পেলভিস আছে। মেডুলার মধ্যে থাকে রেনাল পিরামিড, পিরামিডের মাঝখানে থাকে তোমার রেনাল কলাম, ঠিক আছে। তারপর থাকে তোমার প্যাপিলা, মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, ঠিক আছে, রেনাল পেলভিস এটসেট্রা। অর্থাৎ তোমার কিডনির কথা বলা হয়েছে, যেটা দুই পাশে থাকে, আর কিডনির উপরে একটা করে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকে। ডান কিডনিটা একটু নিচে থাকে লিভারের কারণে, বাম কিডনিটা একটু উপরে থাকে, ঠিক আছে। সূত্র হচ্ছে লিভার বা বৃক্ক, যেটা হচ্ছে দ্য আলটিমেট কেমিস্ট অফ হিউম্যান বডি। অগ্নিশ হচ্ছে মরিচের মতো দেখতে, তাই না? আর পাকস্থলী হচ্ছে বাংলার পাঁচের মতো দেখতে, তাই না? বৃক্কের কাজে সহায়তাকারী হরমোনের উৎপত্তি স্থল। বৃক্কের কাজে সহায়তাকারী হরমোনের উৎপত্তি স্থল হচ্ছে দুইটা। একটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি, যেখান থেকে এসিটিএইচ অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন উৎপন্ন হয়, যেটা অ্যাড্রেনাল গ্রন্থিকে স্টিমুলেট করে তার যে হরমোনগুলো আছে সেগুলো ক্ষরণ করতে। তার কি কি হরমোন আছে? তার হরমোন আছে মিনারেলোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড। তার হরমোন আছে অ্যাড্রেনাল মেডুলা থেকে উৎপন্ন এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। গ্লুকোকর্টিকয়েড কি করে? কর্টিসল হরমোন, কার্বোহাইড্রেট বিপাককে নিয়ন্ত্রণ করে। আর মিনারেলোকর্টিকয়েডের মধ্যে আছে অ্যালডোস্টেরন, যেটা সোডিয়ামের ঘনমাত্রা রক্ত থেকে বাড়ায়, পটাশিয়ামকে রক্ত থেকে বের করে দেয় মূত্রের মাধ্যমে। 1 এবং 2। বৃক্কের গাঠনিক কার্যকরী একক হচ্ছে তোমার নেফ্রন, আর মস্তিষ্কের গাঠনিক কার্যকরী একক নিউরন, ফুসফুস হচ্ছে অ্যালভিউলাস, তাই না? মালপিজিয়ান বডি কোথায় পাওয়া যায়? বৃক্কে পাওয়া যায়। মালপিজিয়ান বডি বা রেনাল কর্পাসল, ঠিক আছে, মালপিজিয়ান বডি বা রেনাল কর্পাসল। বৃক্কের কাজ কি? বৃক্কের কাজ খুব ইম্পর্টেন্ট। নাইট্রোজেন ঘটিত বর্জ্য অপসারণ, ইয়েস। মূত্রতৈরির মাধ্যমে দেহের পানি সম্পদ রক্ষা করা, অ্যাবসলিউটলি, ঠিক আছে। রক্তে হিমোগ্লোবিন মাত্রা ঠিক রাখা, ইয়েস, কারণ বৃক্ক থেকে তোমার একটা হরমোন খরিত হয় যার নাম এরিথ্রোপয়েটিন হরমোন। এই এরিথ্রোপয়েটিন হরমোন কি করে? এরিথ্রোপয়েসিস বা আরবিসি প্রোডাকশনটাকে নিয়ন্ত্রণ করে, স্টিমুলেট করে, ত্বরান্বিত করে। আর আরবিসি প্রোডাকশন বেশি মানে কি? আরবিসির মধ্যে থাকে হিমোগ্লোবিন বেশি থাকবে, ঠিক আছে। সো হিমোগ্লোবিন মাত্রা ঠিক রাখা, এটার কাজ হচ্ছে বৃক্কের কাজ। 1 2 3 তিনটাই কাজ। এছাড়াও গ্লুকোনিওজেনেসিস অর্থাৎ অশর্করা থেকে শর্করা তৈরি করে বৃক্ক। হোমিওস্টেসিস, এটার জন্য বৃক্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রক্তচাপ নিয়ন্ত্রণেও বৃক্কের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তুমি নিম্নচাপ ব্যারোসেপ্টরটা পড়েছো না? সেখানে যে বৃক্ক রেনিন এনজাইম, এনজিওটেনসিন 1, এনজিওটেনসিন 2, অ্যালডোস্টেরন, যেগুলো পানি এবং খনিজ লবণ সোডিয়ামকে ধরে রাখে, রক্তের চাপ বাড়ায় দেয়, ঠিক আছে। এই জিনিসগুলো পড়তে হবে। পোডোসাইট কোষ কোথায় পাওয়া যায়? পোডোসাইট কোষ পাওয়া যায় বোমেন্স ক্যাপসুলে, ঠিক আছে। পোডোসাইট কোষ পাওয়া যায় বোমেন্স ক্যাপসুলে, যে ক্যাপসুলটা গ্লোমেরুলাসকে ঘিরে রাখে, ঠিক আছে।
যেখান থেকে তৈরি হয় প্রক্সিমাল নালিকা, তারপর হ্যানলি লুপ, তারপর ডিস্টাল নালিকা। ডিস্টাল নালিকা গিয়ে যুক্ত হয় কোথায়? এই যে বোম্যান্স ক্যাপসুল, প্রক্সিমাল পেঁচাও নালিকা, তারপর তোমার লুপ অফ হ্যানলি, তারপর তোমার ডিস্টাল পেঁচাও নালিকা। এই ডিস্টাল পেঁচাও নালিকা গিয়ে যুক্ত হয় সংগ্রাহী নালিকা বা কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্ট থেকে অনেকগুলো কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহী নালিকা কোথায় উন্মুক্ত হয়? ডাক্ট অফ বেলিনি। ডাক্ট অফ বেলিনি থেকে রেনাল প্যাপিলা হয়ে মাইনর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্স, মেজর ক্যালিক্স থেকে কি? ভ্যালভিস, দেন ইউরেটার হয়ে মূত্রথলি, মূত্রথলি থেকে মূত্রনালী, তারপর পরিবেশ মুক্ত হওয়া। এ চিহ্নিত অংশ, এ চিহ্নিত কি? বোম্যান্স ক্যাপসুল। এখানে কি থাকে? পোডোসাইট কোষ, অবভিয়াসলি ক্যাপসুলার স্পেস, ক্যাপসুলার স্পেস। গ্লোমেরুলার এন্ডোথেলিয়াম হচ্ছে এই যে গ্লোমেরুলাসের মধ্যে থাকে, সো এটা বোম্যান্স ক্যাপসুলের অংশ নয়। তো হচ্ছে 1 এবং 2। বিটা হচ্ছে কি? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, এটা মাথায় রাখতে হবে। উল্লেখিত গঠনটির বি চিহ্নিত অংশটির কার্যকারিতা নিয়ন্ত্রণ হরমোন। এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এডিএইচ বা অ্যান্টি ডায়োরেটিক হরমোন, যেটা পানিকে বেশি বেশি পুনঃশোষণ করে, টিউবুল থেকে পানিকে পুনঃশোষণ করে রেখে দেয়। নেফ্রনের কোন অংশে সোডিয়ামের পুনঃশোষণ ঘটে? মাথায় রাখবা, সোডিয়ামের পুনঃশোষণ সব থেকে বেশি ঘটে দূরবর্তী পেঁচাও নালিকা বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, ডিসিটিতে, যেখানে কাজ করে অ্যালডোস্টেরন নামক একটা হরমোন। গ্লোমেরুলার ফিল্ট্রেট, গ্লোমেরুলার ফিল্ট্রেট কি? ওই যে মিনিটে 125 ml করে গ্লোমেরুলাস থেকে বোম্যান্স ক্যাপসুলে জমা হচ্ছে। 125 ml এর মধ্যে প্রায় 124 ml কি আবার পুনঃশোষিত হয়ে যায়, মাত্র 1 ml মূত্রে কনভার্টেড হয়। এই 124 ml যে পুনঃশোষিত হয়, এর ম্যাক্সিমাম 80%, অনেক জায়গায় 60% বলা আছে, এর 80%ই হয়ে যায় নিকটবর্তী পেঁচানো নালিকায়। 80% মানে 60%, সেটা হচ্ছে গাজি আজমল স্যারের লেটেস্ট ভার্সন থেকে তোমরা দেখে নিবা। মূত্রের ক্ষয় বর্ণের জন্য দায়ী হচ্ছে ইউরোক্রোম নামক পদার্থ। ক্রিয়েটিনিন হচ্ছে কিডনির কোনো রোগ আছে কি নাই সেটা ডায়াগনোসিস করার জন্য একটা আলটিমেট ইন্ডেক্স, ঠিক আছে? এটা স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে কত হয়, নারীর ক্ষেত্রে কত হয়, সেটা ভালো করে দেখে নিতে হবে, ঠিক আছে? দেখে নিবা। 0.6 থেকে 1.2 আর 0.5 থেকে মনে হয় 1.1, ইফ আই এম নট রং। একটু ভালো করে চেক করে নাও এখনই, কারণ নাম্বার নিয়ে আমাকেও ট্রাস্ট করবে না, আমি নাম্বার ভুলে যাই, এত এত বেশি মনে রাখতে পারি না। আচ্ছা, ওকে। আর ইউরিয়া হচ্ছে আমাদের প্রধান রেচন পদার্থ, এই জন্য আমাদেরকে বলা হচ্ছে ইউরিওটেলিক প্রাণী। আর অ্যামোনিয়া যাতে, তার হচ্ছে অ্যামিনোটেলিক, ঠিক আছে? আর ইউরিক অ্যাসিড যাদের বেশি, তার হচ্ছে ইউরিকোটেলিক। ওই তিনটা আছে, অ্যামোনো, ইউরিওটেলিক, ইউরিকোটেলিক। এটা দেখে নিবা কোনটা কোন ধরনের প্রাণী। আচ্ছা, এই অঙ্গ, এটা হচ্ছে বৃক্ক। পরিশ্রুত তরলে ক্রিয়েটিনের শতকরা হার কত? ক্রিয়েটিন কত পার্সেন্ট থাকে? 0.07% থাকে, ঠিক আছে? আর 95% কি থাকে? পানি থাকে। 95% কি পানি, মূত্রের 95% পানি, মাথায় রাখতে হবে। আর এখান থেকে একটা চার্ট আছে, দেখবো চার্ট থেকে ইউরিয়ার পার্সেন্টেজটা পড়বা, অ্যামোনিয়ার পার্সেন্টেজটা পড়বা, সোডিয়ামের পার্সেন্টেজটা পড়বা। উদ্দীপকের বি গ্রন্থি, বি গ্রন্থিটা বুঝতেই পারছো, সেটা অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি। এই গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? থাইমোসিন। নো, থাইমোসিন নিঃসৃত হয় থাইমাস গ্রন্থি থেকে, থাইরক্সিন থাইরয়েড থেকে, ভ্যাসোপ্রেসিন যার অপর নাম এডিএইচ, সেটা হাইপোথ্যালামাস থেকে তৈরি হয়ে পিটুইটারিতে জমা হয় এসে, ঠিক আছে? আর অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন, সেটা হচ্ছে বি গ্রন্থি বা অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি থেকে তৈরি হয়। ডায়ালাইসিস পদ্ধতি, কিডনি যখন কাজ করতে পারে না, তখন আর্টিফিশিয়ালি কিডনির কাজটা করানো হয় একটা মেশিনের মাধ্যমে, সেটা হচ্ছে ডায়ালাইসিস প্রক্রিয়া। ডায়ালাইসিস দুই ধরনের, পেরিটোনিয়াল ডায়ালাইসিস আর হিমোডায়ালাইসিস, ঠিক আছে? আর যখন বৃক্ক একেবারে নষ্ট হয়ে যায়, তখন একটা স্থায়ী সমাধান হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট করা, ঠিক আছে? বৃক্ক প্রতিস্থাপন করা। এই ডায়ালাইসিসটা তাহলে কোন অঙ্গের বিকল্প হিসেবে কাজ করে? বৃক্কের বিকল্প হিসেবে কাজ করে। ওকে, তো চ্যাপ্টার 6 থেকে এটা শুরুতে একটা চার্ট দেওয়া আছে যে একটা মানুষ ডেইলি কতটা পানি ইনপুট নেয় আর কতটা পানি আউটপুট হয়, এটা একটু ভালো করে পড়বে, ঠিক আছে? তারপরে রেচনতন্ত্রের সাথে রিলেটেড ত্বক, শ্বাস প্রশ্বাস, এর মাধ্যমে রেচন পদার্থ বের করে দেয়, এটাও আছে। বাট 80% কাজ করে হচ্ছে বৃক্ক বা কিডনি, ঠিক আছে? এটা ভালো করে মাথায় রাখতে হবে। অধ্যায় 7, মানব শারীর তত্ত্ব, চলন অঙ্গ চালনা। এখান থেকে বিভিন্ন হাড্ডিগুলোর মধ্যে দেখবে এই প্রসেস ওই প্রসেস, ঠিক আছে? এই ফসা সেই ফসা, তারপর হচ্ছে পেশিগুলার মধ্যে পার্থক্য, পেশিগুলার বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট, তারপর তরুণাস্থির টাইপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে তোমার কবজির হাড্ডি, তারপর তোমার পায়ের গোড়ালির হাড্ডি, কোনটা কবজির নয়, কোনটা গোড়ালির নয়, কোনটা কাইন্ড অফ কার্পাল, কোনটা টার্সাল, কোনটা কার্পাল নয়, কোনটা টার্সাল নয়, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? মুখমণ্ডলীয় অস্থি কয়টা আছে, করটির অস্থি কয়টা আছে বা করটিকার অস্থি কয়টা আছে, বক্ষ অস্থিচক্রের কয়টা অস্থি আছে, হ্যাঁ, কোন কোন অঞ্চলে কয়টা কশেরুকা আছে, কয়টা গ্রীবাদেশীয় কশেরুকা, কয়টা বক্ষদেশীয় কশেরুকা, এগুলো ইম্পর্টেন্ট। লিভারের টাইপগুলো ইম্পর্টেন্ট, এবং লাস্টে হচ্ছে হাঁটুর বক্রীকরণ পেশি কোনগুলো এবং প্রসারণ করার পেশি কোনগুলো, সেগুলো ইম্পর্টেন্ট। আর কিছু প্রশ্ন তুমি পাবা হচ্ছে ওই যে অস্থি ভাঙা বা মচকানোর ট্রিটমেন্ট কি, রাইস, ঠিক আছে? রেস্ট, আইস,
তারপর কম্প্রেশন অ্যান্ড এলিভেশন। আচ্ছা, মানুষের মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা কয়টি? প্রথমত আমরা এটা পড়েছি যে আলটিমেটলি অক্ষীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় 80, উপাঙ্গীয় হচ্ছে তোমার 126, এটা মাথায় রাখতে হবে। পরিণত বয়সে 206, আর বাচ্চা বয়সে কত থাকে? 300 মতো। আর রিসেন্ট বই মানে 270টা দিয়েছে, একটু চেক করে নিবা। মানুষের মুখমণ্ডলীর অস্থির সংখ্যা হচ্ছে তোমার 14টি। এর মধ্যে ভোমার আর ম্যান্ডিবল ওরা হচ্ছে বেজোর, বাকি সব হচ্ছে তোমার জোর। আর টোটাল করটির মধ্যে একমাত্র নরনক্ষম হাড় হচ্ছে তোমার ম্যান্ডিবল, এবং এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম নিম্ন চোয়ালের যে হাড়টা। আর আমাদের করটিকাতে থাকে 8টি অস্থি। এর মধ্যে প্যারাইটাল, টেম্পোরাল হচ্ছে জোর, বাকিগুলো হচ্ছে বেজোর। সুষুম্না কাণ্ডকে সুরক্ষিত রাখা হচ্ছে মেরুদণ্ড। মেরুদণ্ড এক একটা কশেরুকা একটার সাথে বসে বসে যে ভার্টিব্রাল কলাম ক্যানেল তৈরি করে, ওই ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে কি সুষুম্না কাণ্ডটা আস্তে আস্তে সুরক্ষিতভাবে যাতায়াত করে। ঠিক আছে। আর ব্রেইনটা মেডুলা অবলাঙ্গাটার একটা পোর্শনটাই তো সুষুম্না কাণ্ড হিসেবে রূপান্তরিত হয়। ওইটাই পরবর্তীতে যে অক্সিপিটালে থাকে ফোরামেন ম্যাগনাম, এই ফোরামেন ম্যাগনাম দিয়ে নিচে নামে, পরে ভার্টিব্রাল ক্যানেল দিয়ে আস্তে আস্তে যায় ক্লাভিকল, স্ক্যাপুলা অ্যান্ড ক্লাভিকল। ঠিক আছে। আর বক্ষপিঞ্জর যেটা স্টার্নাম, তারপর পরশুকা, তারপর হচ্ছে কশেরুকা। এই যে বক্ষপিঞ্জর খাঁচা, এই খাঁচাটা বেসিক্যালি ফুসফুস এবং হৃৎপিণ্ডকে কি করে? সুরক্ষা দেয়। গ্রীবাদেশীয় কশেরুকা হচ্ছে 7টা। ঠিক আছে। বক্ষদেশীয় কশেরুকা 12টা, লাম্বার কশেরুকা 5টা, আর 5টা মিলে হয় স্যাক্রাল কশেরুকা, একটা হয়ে যায়। 4টা মিলে হয় একটা কক্কিস, মাথায় রাখতে হবে। এই টোটাল হচ্ছে তোমার 26টি। বক্ষপিঞ্জের অস্থিগুলোর প্রান্তভাগে কোন ধরনের তৌনাস্থি থাকে? বক্ষপিঞ্জের অস্থি বা পরশুকাগুলার প্রান্ত ভাগে থাকে তোমার হায়ালিন কার্টিলেজ, যেটা তোমার স্টার্নামের সাথে তাকে যুক্ত করে রাখে। কিউবয়েড অস্থি কোন অংশে দেখা যায়? কিউবয়েড 3টা, কোনিফর্ম, দেন ট্যালাস, ক্যালকেনিয়াম এন্ড নেভিকুলার, এগুলো হচ্ছে তোমার টার্সাল অস্থি, মানে গোড়ালির অস্থি। আর কবজির মধ্যে থাকে শি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার। তাহলে মানে কি ছিল? স্ক্যাফয়েড, তারপর তোমার লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম, দেন try to catch her, okay, ট্রাপেজয়েড, ট্রাপেজিয়াম, ক্যাপিটেট, হ্যামেট। এই যে 8টা টার্সাল অস্থি। দেখি তো আমার মনে আছে কিনা, এটা আমিই ভুলে গেছি। না, এতটা ভুলে যায়নি, মনে আছে এগুলাই। ঠিক আছে, এটা পড়বা, কোনটা কার্পাল অস্থি, কোনটা টার্সাল অস্থি। পিততন্তুময় তৌনাস্থি পাওয়া যায় ট্রিপলি, এক্সটার্নাল ইয়ার, দেন এপিগ্লটিস। ঠিক আছে। আর এখানে এক্সটার্নাল ইয়ারটা আছে, সেটা হচ্ছে তোমার কর্ণছত্র বা পিনা। ভ্রূণীয় কঙ্কাল হায়ালিন থাকে। ঠিক আছে। পরশুকার প্রান্তভাগ হায়ালিন, মেরুদণ্ডের শ্বাসনালী হায়ালিন কার্টিলেজ। পিউবিস সিম্ফাইসিস আর ইন্টারভার্টিকুলার ডিস্ক, ইন্টারভার্টিকুলার ডিস্ক বা দুইটা কশের আন্তঃকশেরুকীয় ডিস্ক, এই যে দুইটা জায়গায়, এবং পিউবিস সিম্ফাইসিস এখানে থাকে তোমার শ্বেততন্তুময় তরুণাস্থি। আর ক্যালসিফার হচ্ছে বড় বড় হাড্ডির মাথায় থাকে ক্যালসিফার তরুণাস্থি। ঠিক আছে। তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণের ক্ষেত্রে মানুষের কোনই সন্ধি কি হিসেবে কাজ করে? এই কোনই সন্ধিটা সবসময় হচ্ছে পিভট হিসেবে কাজ করে। ঠিক আছে। কি হিসেবে কাজ করে? পিভট হিসেবে কাজ করে। আর এটা হচ্ছে তৃতীয় শ্রেণী। আবার আমরা যখন টো এর উপর দাঁড়াই তখন সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। আর যে মাথা যে আমরা সংকোচন প্রসারণ করছি, ফ্লেক্স এক্সটেনশন করছি, নট সংকোচন প্রসারণ, ফ্লেকশন এক্সটেনশন করছি, এটা হচ্ছে কি? প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। দেহের কোনো অংশকে উপরে উঠাতে সহায়তা করে হচ্ছে তোমার উপরে ওঠা, এলিভেট করা, লিভেটার মাসল। অ্যাবডাক্টর দেহ থেকে কোনো কিছুকে দূরে সরায় নেওয়া, অ্যাবডাক্টর। অ্যাডডাক্টর দেহের কাছাকাছি নিয়ে আসা, ডিপ্রেসর। আর রোটেটর এই যে পাইরিফর্মিস। অরৈখিক পেশি কোথায় পাওয়া যায়? অরৈখিক মানে মসৃণ, মসৃণ পেশি কোথায় পাওয়া যায়? জরায়ু নালীতে, জিহ্বায়, মধ্যচ্ছদায় এবং গলবিলে। মাথায় রাখতে হবে অরৈখিক পেশি মানে কি? অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশি কোথায় পাওয়া যাবে? ডায়াফ্রামে পাওয়া যাবে, জরায়ু নালীতে পাওয়া যাবে, জরায়ুতে। আর জিহ্বা, মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম এবং গলবিল, এগুলোতে তুমি কি পাবা? ঐচ্ছিক পেশি পাবো, ঐচ্ছিক বা রৈখিক পেশি। হ্যাঁ দেখো, চোয়াল, ওষ্ঠ, গলবিল, মধ্যচ্ছদা,
প্যাট এবং ইন্টারকোস্টাল স্থান মানে ইন্টারকোস্টাল পেশি, এগুলা কি রৈখিক, অমসৃণ বা ঐচ্ছিক। আর অরৈখিক মানে অনৈচ্ছিক বা মসৃণ পেশি পাওয়া যায় জরায়ুনালীতে। কোথায়? জরায়ুনালীতে। সাধারণ হাড় ভাঙার অপর নাম কি? সাধারণ হাড় ভাঙা মানে কি, হাড় ভাঙছে কিন্তু এটা ওপেন হয়ে যায় নাই, স্কিন ফেটে বের হয়ে আসে নাই, সো এটা হচ্ছে তোমার বদ্ধ হাড় ভাঙা। বদ্ধ হাড় ভাঙা। বনি ফুটবল খেলতে গিয়ে তার ফিমারের অস্থি ভেঙে টুকরা হয়ে যায় কিন্তু চামড়া ভেদ করে বাহিরে আসে না, তার মানে এটা কি বদ্ধ অস্থিভঙ্গ। ঠিক আছে। আর গ্রিন স্টিক হচ্ছে তোমার বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, কারণ বাচ্চাদের যে পেরিঅস্টিয়াম সেটা অনেক অনেক ঠিক থাকে। পেরিঅস্টিয়ামটা কি? হাড্ডির আবরণ, পেরিঅস্টিয়াম। আচ্ছা, এখান থেকে তোমরা আরেক পড়বে হ্যাভার্সিয়ান সিস্টেম কোথায় পাওয়া যায়? নিরেট অস্থিতে পাওয়া যায় হ্যাভার্সিয়ান সিস্টেম। ঠিক আছে, এটা ভালো করে পড়তে হবে। তারপর হচ্ছে তোমার আর কি পড়বা, হ্যাঁ, হাঁটুর বক্রীকরণ পেশি কোনগুলা এবং প্রসারণ করার পেশি কোনগুলা। হাঁটুর যে বক্রীকরণ পেশি সেটা হচ্ছে পেছনের দিকে থাকে হ্যামস্ট্রিং পেশি, আর হচ্ছে তোমার পায়ের গুলির পেশি থাকে গ্যাস্ট্রোক্রোনিমিয়াস, সোলিয়াস। আর হ্যামস্ট্রিং এর 3টা পোর্শন, বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডনোসাস। আর প্রসারণ করার পেশি থাকে কোয়াড্রিসেপস। কোয়াড্রিসেপসে কি থাকে? রেকটাস ফিমোরিস থাকে। দেন কি থাকে মাই ডিয়ার স্টুডেন্টস? সেমি ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস অ্যান্ড ভাস্টাস ইন্টারমিডিয়াস। ঠিক আছে, এই হচ্ছে 4টা কোয়াড্রিসেপস থাকে, রেকটাস ফিমারিস আর 3টা ভাস্টাস। এরা প্রসারণ করায়। আর হ্যামস্ট্রিংটা কি করে? সংকোচন করে বা বক্রীকরণ পেশি হাঁটুর। এই হাঁটুর বক্রীকরণ প্রসারণ এর মাধ্যমে কি আমরা হাঁটতে পারি। এই ধরনের অস্থিভঙ্গ চিকিৎসার ক্ষেত্রে প্রযোজ্য। ভাঙা অস্থিটি উপরের দিকে রাখতে হবে, অস্থিভঙ্গের মাত্রা ও সঠিক স্থান চিহ্নিত করতে হবে, ভাঙা জায়গাটি বেঁধে দিতে হবে। 3টাই। আচ্ছা, এটা ছিল তোমার চ্যাপ্টার 7। সো চ্যাপ্টার 7 থেকে শুরুতেই বলেছিলাম কোনগুলো ইম্পর্টেন্ট এবং রিসেন্টলি কয়েকটা দেখায় দিছি। এখন চ্যাপ্টার 8-এ চলে যাই। মানব শারীরতত্ত্ব, সমন্বয় এবং নিয়ন্ত্রণ। সমন্বয় এবং নিয়ন্ত্রণ অনেক বিদঘুটে একটা চ্যাপ্টার তোমাদের কাছে মনে হয়, তাই না? সো এখান থেকে হরমোন যে পোর্শনটা আছে, কোন হরমোন কি কাজ করে, খুব ইম্পর্টেন্ট। আমি কয়েকটা এনেছি, সবগুলো আনতে পারি নাই, বাট কোন হরমোন কি কাজ করে, স্পেশালি তোমার পিটুইটারি, থাইরয়েড, ঠিক আছে, দেন অ্যাড্রেনাল, এই 3টা তো অবশ্যই ভালো করে পড়বা। ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এই যে কয়েকটা চার্ট আছে, তোমাকে 5টা বক্স আমি বলে দিই। একটা হচ্ছে হরমোনের বক্স, একটা হচ্ছে তোমার চোখের বিভিন্ন অংশ এবং তার কাজের বক্স, কানের বিভিন্ন অংশ এবং তার কাজের বক্স, ঠিক আছে, একটা হচ্ছে মস্তিষ্কের বিভিন্ন অংশ এবং তার কাজের বক্স, আর একটা হচ্ছে তোমার কর্টিক স্নায়ুর বিভিন্ন অংশ, নামগুলা, এবং কোন স্নায়ু কোন প্রকৃতির এবং কোনটা কি কাজ করে, উৎপত্তি না কিন্তু। এই 5টা পঞ্চপাণ্ডব এই চ্যাপ্টারে খুবই খুবই ইম্পর্টেন্ট। এই 5টা বক্স দেখে গেলে তুমি এমসিকিউ মোটামুটি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। মস্তিষ্কের সব থেকে বড় অংশ কোনটি? মস্তিষ্কের সব থেকে বড় অংশ হচ্ছে সেরেব্রাম, যেটা 2টা অংশ দিয়ে তৈরি। একটা হচ্ছে প্রত্যেকটা অংশকে বলে সেরেব্রাল হেমিস্ফিয়ার, আর 2টা সেরেব্রাল হেমিস্ফিয়ার একটা অংশ দিয়ে যুক্ত থাকে যার নাম কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম। ঠিক আছে। থ্যালামাস, হাইপোথ্যালামাস এটাও অগ্র মস্তিষ্কের অংশ। সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। ঠিক আছে। ওকে, হাইপোথ্যালামাস কি করে? দেহতাপ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে। থ্যালামাস হচ্ছে তোমার ঘুম থেকে জাগ্রত করা, হঠাৎ করে এটাকে নিয়ন্ত্রণ করে। সেরেব্রাম হচ্ছে সামাজিকীকরণ, তারপর হচ্ছে কথাবার্তা, মানে কাইন্ড অফ বলতে পারো কথাবার্তা, আর্টিকুলেশন, ঠিক আছে, উন্নত যে কাজগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে। ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। আর সেরেবেলাম কি করে? পেশি টান নিয়ন্ত্রণ করে। ঠিক আছে। এবং কাইন্ড অফ বলতে পারো ফাইন টিউনিং, ভারসাম্য বজায় রাখা, সেই কাজটা করে। সেরেবেলামের 2টা অংশ আছে। সেরেবেলামের 2টা অংশকে প্রত্যেকটাকে বলা হয় সেরেবেলার হেমিস্ফিয়ার, আমরা শুরুতেই বলেছিলাম। উদ্দীপকের এ অংশটির নাম কি? এ অংশ, এই যে এটা হচ্ছে তোমার পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ যার নাম সেরেবেলাম। আর পশ্চাৎ মস্তিষ্কের আরো 2টা অংশ আছে, সেটা কি? পন্স এবং মেডুলা অবলাঙ্গাটা। কোনটি মানুষের পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়? তাহলে যে পন্স, মেডুলা অবলাঙ্গাটা, সেরেবেলাম, এই 3টা বাদ দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়। তার মানে থ্যালামাস এটা পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়, এটা অগ্র মস্তিষ্কের অংশ। নিচের কোনটি করটিক স্নায়ু বা কোন করটিক স্নায়ু মাথা ও কাঁধের সঞ্চালনের ভূমিকা রাখে? স্পাইনাল অ্যাক্সেসরি, মাথা ও কাঁধে সঞ্চালন করবে। অকুলোমোটর অক্ষিগোলকের সঞ্চালন। ঠিক আছে। আর হাইপোগ্লোসাল জিহ্বার সঞ্চালন। গ্লোসোফেরেঞ্জিয়াল স্বাদ, কেন বলতে পারো স্বাদ গ্রহণ, জিহ্বার সঞ্চালন এটসেট্রা। স্বাদ গ্রহণের ক্ষেত্রে প্রধান স্নায়ু হচ্ছে তোমার ফেসিয়াল। অলফ্যাক্টরি তো তোমাকে কি করবে? অলফ্যাকশন মানে ঘ্রাণ নিতে সহায়তা করবে, তাই না? আর অপটিক হচ্ছে দেখতে, আর অডিটরি হচ্ছে কি? ব্যালেন্স অ্যান্ড শ্রবণের জন্য। এই অলফ্যাক্টরি, অপটিক, অডিটরি মানে 1, 2 এবং হচ্ছে 8, এরা হচ্ছে কি? সেন্সরি বা সংবেদী স্নায়ু।
শ্রবণ ভারসাম্য সেম, অডিটরি বা ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ, ঠিক আছে। অপটিক তো দেখতে হেল্প করবে, অকুলোমিটার অক্ষিগোলকের সঞ্চালন, আর ভ্যাগাসের 4টা ব্রাঞ্চ আছে, ল্যারিংসে সাপ্লাই দেয়, ফুসফুসে সাপ্লাই দেয়, হার্টে সাপ্লাই দেয় এবং স্টোমাকে সাপ্লাই দেয়, ঠিক আছে। 4 জায়গায় গিয়ে কাজ করে। কর্টেক্স নার্ভ জিহ্বার সঞ্চালন আমরা অলরেডি বলেছি, জিহ্বার সঞ্চালন করে হাইপোগ্লোসাল নামক কর্টেক্স নার্ভ, যেটা কয় নাম্বার, 12 নম্বর কর্টেক্স নার্ভ, ঠিক আছে। আর ভ্যাগাস 10 নাম্বার, ফেশিয়াল 7, অ্যাবডুসেন 6। মিশ্র কর্টেক্স নার্ভ, অপটিক তো এটা পিওর সেন্সরি। আচ্ছা, ভ্যাগাস এন্ড ফেশিয়াল এই দুটো হচ্ছে তোমার মিশ্র কর্টেক্স নার্ভ, 12 জোড়ার মধ্যে। মানবদেহে 12 জোড়া কর্টেক্স নার্ভ রয়েছে। উল্লেখিত প্রথম জোড়া স্নায়ুর নাম কি? প্রথম জোড়া স্নায়ুর নাম এখানে কি? উদ্দীপকে উল্লেখিত প্রথম জোড়া স্নায়ু, উদ্দীপকটা মনে হয় নাই। আচ্ছা, স্পাইনাল অ্যাক্সেসরি, মনে হয় বলা হয়েছিল ঘাড় এবং এই ঘাড়ের পেশি সঞ্চালন করে, এটা স্পাইনাল অ্যাক্সেসরি। আচ্ছা, ওকে। মানবদেহের 12 জোড়া কর্টেক্স স্নায়ু রয়েছে, উদ্দীপকের আলোকে চোখের সাথে সম্পর্কিত আছে। চোখের সাথে সম্পর্কিত স্নায়ু কোনগুলা? মানে চোখের আশেপাশে তারা কি বলা যায়, ইনারভেশন দেয়, সেটা অকুলোমোটর, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স। অকুলোমোটর, অ্যাবডুসেন্স এন্ড ট্রক্লিয়ার, তিনটা তো আছেই। ট্রাইজেমিনাল কিন্তু দেখো অক্ষি পল্লবে তাদের বিস্তার আছে। সো এই যে অকুলোমোটর, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, তিনটাই কি চোখের সাথে সম্পর্কিত স্নায়ু, কর্টেক্স স্নায়ু। 5 নং কর্টেক্স স্নায়ুর নাম কি? 5 নং হচ্ছে কর্টেক্স স্নায়ু ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনাল। ট্রক্লিয়ার হচ্ছে তোমার 4, অ্যাবডুসেন্স 6, আর অডিটর হচ্ছে তোমার 8। এক্স মানে দশম, এটা হচ্ছে রোমান এক্স। কর্টেক্স স্নায়ু বিস্তৃত হয়। 10 নম্বরটা হচ্ছে ভ্যাগাস। ভ্যাগাস কোথায় থাকে? ষড়যন্ত্রে, ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ। হৃৎপিণ্ডে থাকে, কার্ডিয়াক। জিহ্বাতে থাকে না, জিহ্বাতে থাকে হাইপোগ্লোসাল। সো 1 এবং 2 কারেক্ট आंसर। এছাড়াও ভ্যাগাস কই থাকে? ফুসফুসে থাকবে, দ্যাট ইজ পালমোনারি। আরেকটা ব্রাঞ্চ কোথায় বলেছিলাম? ল্যারিংস, হার্ট এন্ড গ্যাস্ট্রিক, স্টোমাকে থাকে। রড কোষ, রডপসিন নামক রঞ্জক পদার্থ, ইয়েস। আলোর প্রতি অধিক সংবেদনশীল, হ্যাঁ অধিক সংবেদনশীল, এই জন্য কম আলোতে ডিম লাইট এটা সংবেদনশীলতা দেয়, রাতের দর্শনে হেল্প করে। হ্যাঁ, 1 এবং 3, 2, 3, তিনটে কারেক্ট आंसर। আর কি থাকে? কোন সেল থাকে। কোন সেল বেসিক্যালি কালারফুল সাবস্টেন্স দেখতে আমাদের হেল্প করে। মানুষের অক্ষিগোলকের স্তর কয়টি? মানুষের অক্ষিগোলকের স্তর হচ্ছে তোমার 3টা। কয়টা? 3টা। স্ক্লেরা, কোরোয়েড এন্ড রেটিনা, রাইট। মানুষের চোখের আনুষঙ্গিক অংশ, আইরিস, সিলিয়ারি বডি, কনজাংটিভা, সাসপেন্সরি লিগামেন্ট। দেখবা আছে একটা চার্ট। আনুষঙ্গিক হচ্ছে কনজাংটিভা, কনজাংটিভা হচ্ছে আনুষঙ্গিক অংশ। তারপর আইলিড, আইল্যাশ, ঠিক আছে, এগুলা আনুষঙ্গিক অংশ। কোনটি মানব চোখের প্রতিসরণ মাধ্যম নয়? প্রতিসরণ মাধ্যম কি? কর্নিয়া, কর্নিয়া পর অ্যাকুয়াস হিউমার, দেন ভিট্রিয়াস হিউমার, ঠিক আছে। পিউপিল দিয়ে আলো জাস্ট আসা যাওয়া করে, এটা প্রতিসরণ মাধ্যম না। উপযোজনের সময় চোখের মধ্যে কি ঘটে? পিউপিলের হ্রাসবৃদ্ধি, ইয়েস, পিউপিলটা ছোট বড় হয় দেখবা। আচ্ছা, সিলিয়ারি পেশি সংকোচন প্রসারণ হয়, এই সংকোচন প্রসারণের ফলে কিন্তু লেন্সের কার্ভেচারটা চেঞ্জ হয়। তো তিনটাই হয় বেসিক্যালি উপযোজন ক্ষমতায় বা উপযোজন প্রক্রিয়ায়। অ্যাকুয়াস হিউমারের ক্ষেত্রে কোনটি সঠিক? আলোর প্রতিফলনে সাহায্য করে না, প্রতিসরণে সাহায্য করে। লেন্স কর্নিয়ার পুষ্টি যোগায় না, লেন্স কর্নিয়ার পুষ্টি যোগায়, ইয়েস অ্যাকুয়াস হিউমার। লেন্স কর্নিয়ার রেটিনার পুষ্টি যোগায় না, এটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার হবে। অক্ষিগোলককে ঘুরতে সাহায্য করে না, উত্তর হচ্ছে লেন্স এবং কর্নিয়ার পুষ্টি যোগায় হচ্ছে কি? অ্যাকুয়াস হিউমার। মানুষের মধ্যকর্ণের অংশ, টিম্প্যানিক পর্দা, ইউস্টিশিয়ান নালী, কর্নাস্থি। মাথায় রাখতে হবে ইউস্টিশিয়ান টিউব, কর্নাস্থি, এই দুটো হচ্ছে মধ্যকর্ণের অংশ। আর টিম্প্যানিক পর্দা, পিনা, দেন কর্ণকুহর, এগুলো হচ্ছে এক্সটার্নাল ইয়ারের অংশ। উত্তর হচ্ছে 2 এবং 3। কোন রোগে মুখমণ্ডল, মাথা, হাত, পা, বুকের অস্বাভাবিক স্ফীতি দেখা যায়? ম্যারিজ বিধি বলা হয়, ঠিক আছে। টার্নার সিনড্রোম হচ্ছে একটা কাইন্ড অফ বলতে পারো 45x0, অর্থাৎ একটা এক্স ক্রোমোজোম থাকে না, টার্নার সিনড্রোম। ডাউন সিনড্রোম হচ্ছে ট্রাইসোমি, একটা এক্স ক্রোমোজোম বেশি থাকে 21 নম্বর ক্রোমোজোমের। কার্পাল টানেল সিনড্রোম হচ্ছে এই যে কবজিতে একটা হয়, এখানে একটা নার্ভ আছে মিডিয়ান নার্ভ, সেটা কম্প্রেশন হয়, এটা কার্পাল টানেল সিনড্রোম। পরিস্ফুটনের সময় কোন হরমোন ফিটাসের ফুসফুস গঠনে সাহায্য করে? মাথা রাখবা, ফিটাসের ফুসফুস গঠনে সাহায্য করতে গ্লুকোকর্টিকয়েড হরমোন। কোন হরমোন? গ্লুকোকর্টিকয়েড হরমোন। এটা অ্যাড্রেনালিন, ভুল দেওয়া, গ্লুকোকর্টিকয়েড হরমোন, সরি। মানবদেহের গ্রন্থিসমূহ সোনালী, সোনাল গ্রন্থি, মানে এখান থেকে এনজাইম করিতে হবে, মানে এক্সোক্রাইন বহির্ক্ষরা। অনালী বা অনাল গ্রন্থি, এটা অন্তঃক্ষরা গ্রন্থের কিছু মিশ্র প্রকৃতি, যেমন প্যানক্রিয়াস, ভগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয় এবং যকৃত। এইসব গ্রন্থি থেকে নিঃসৃত রস দেহের বিভিন্ন জৈব রাসায়নিক কাজে সহায়তা করে থাকে। নিচের কোনটি প্রথমুক্ত ধরনের গ্রন্থি? প্রথমুক্ত মানে কি? সোনালী, মানে এনজাইম খরিত হয়, মানে বহির্ক্ষরা গ্রন্থি কোনটা? এবং বহির্ক্ষরা গ্রন্থি থেকে কোনটা নিঃসৃত হয়? অক্সিটোসিন একটা হরমোন না,
রেনিন, এই যে রেনিন এনজাইম, এটা বহির্ক্ষরা থেকে ক্ষরিত হয়। আর মেলাটোনিন পিনিয়াল গ্ল্যান্ড থেকে আসে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আসে, ওগুলো হচ্ছে অনাল গ্রন্থি থেকে আসে। প্রভ্রূ গ্রন্থি বলা হয় পিটুইটারিকে। পিটুইটারি থেকে 6টা ট্রপিক হরমোন আসে, এর মধ্যে দেখো অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এরা আসে কোত্থেকে বলো তো? পিটুইটারি থেকে। আর সিটি দিয়ে বোঝানো হয়েছে তোমার ক্যালসিটোনিন। এই ক্যালসিটোনিন আসে কোত্থেকে? থাইরয়েড গ্রন্থি থেকে, যেটা রক্তে ক্যালসিয়ামের মাত্রাকে কমিয়ে রাখে। সো উত্তর হচ্ছে 1 এবং 2। থাইরক্সিন হরমোন আমিষ শোষণে সহায়তা করে, উত্তর হচ্ছে কারেক্ট। লিপিড শোষণ নিয়ন্ত্রণ করে, কারেক্ট। ক্রেটিনিজমের জন্য দায়ী। ক্রেটিনিজম কি? মাথায় রাখবা, থাইরক্সিন হরমোন যখন অনেক বেশি বেড়ে যায় তখন হয় গয়টার। থাইরক্সিন হরমোন যদি কমে যায় তখন হইতে পারে ক্রেটিনিজম, হতে পারে মিক্সেডেমা। বাচ্চা বয়সে কমে গেলে হয় ক্রেটিনিজম, আর অ্যাডাল্ট বয়সে কমে গেলে হয় মিক্সেডেমা। সো থাইরক্সিন হরমোন ক্রেটিনিজমের জন্য দায়ী না, রাদার থাইরক্সিন হরমোনের না থাকাটা হচ্ছে ক্রেটিনিজমের জন্য দায়ী। সো এটা হচ্ছে ভুল। 1 এবং 2 কারেক্ট আনসার। তাহলে থাইরক্সিন হরমোন না থাকাটা ক্রেটিনিজমের জন্য দায়ী, রাদার থাইরক্সিন হরমোন বেশি থাকলে ক্রেটিনিজম হবে না। এটা ছিল তোমার চ্যাপ্টার 9। এর মধ্যে অন্যান্য হরমোন যেগুলো আছে শুরুতেই বললাম, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কি কি আসে, থাইরয়েড গ্ল্যান্ডের কথা বললাম। তারপর তোমার যে থাইমোসিন হরমোন, যেটা লিম্ফোসাইটের ম্যাচুরেশন করে, টি লিম্ফোসাইটের ম্যাচুরেশন করে। ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে পিনিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত মেলাটোনিন। পিটুইটারিকে বলা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড, ঠিক আছে। তারপর হাইপোথ্যালামাস থেকে আসে রেগুলেটিং হরমোনগুলা। আর পিটুইটারি যে 6টা ট্রপিক হরমোন, এগুলো ভালো করে পড়তে হবে। এর মধ্যে অক্সিটোসিন দুগ্ধক্ষরণে হেল্প করে, প্রোলাক্টিন দুগ্ধ গ্রন্থির বিকাশে হেল্প করে, আর একটা অ্যাডিএইচ বা ভ্যাসোপ্রেসিন, এটা আমরা অলরেডি পড়েছি, যেটা কি পানিকে পুনঃশোষণ করবে এবং রক্তনালীকে সংকোচন করবে। মানব জীবনের ধারাবাহিকতা খুবই একটা বোরিং চ্যাপ্টার, বাট এখান থেকে কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট। প্লাসেন্টা কি করে, প্লাসেন্টার কাজ, প্লাসেন্টা মা এবং শিশুর মধ্যে কি কি আনা নেওয়া করছে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। প্লাসেন্টার আবরণটা ইম্পর্টেন্ট, প্লাসেন্টা কখন গঠিত হয় সেটা ইম্পর্টেন্ট। তারপর তোমার প্রজননতন্ত্রের মধ্যে গ্রন্থি কয়েকটা আছে, গ্রন্থিগুলো ইম্পর্টেন্ট। তারপর তুমি যদি দেখো লাস্টে কিছু কিছু রোগ আছে বাচ্চাদের, হান্টিংটন সিনড্রোম, ঠিক আছে, তারপর ডাউন সিনড্রোম তো অলরেডি বলেছি, সেইগুলো ইম্পর্টেন্ট। এর বাহিরে মেথডগুলো ইম্পর্টেন্ট, বার্থ কন্ট্রোল মেথড, কোনটা পুরুষের জন্য কোনটা নারীর জন্য। এর বাহিরে তেমন কিছু মনে পড়ছে না, চলো দেখি। গর্ভাবস্থায় জরায়ু আকারে কত গুণ বৃদ্ধি পায়? গর্ভাবস্থায় জরায়ু আকারে প্রায় 20 গুণ বৃদ্ধি পায়, 20 গুণ, 20 টাইপস, ঠিক আছে। দেখবা জরায়ুর আকারটা ইম্পর্টেন্ট, উল্টানো নাশপাতি, এটা ভালো করে পড়বা, হ্যাঁ। পুংজননতন্ত্রের সাথে সম্পর্কিত গ্রন্থি কোনগুলা? এই যে বললাম না গ্রন্থিগুলা, প্রোস্টেট এবং কাউপার, এই দুইটা। আর বার্থোলিন হচ্ছে তোমার স্ত্রী যে প্রজননতন্ত্রের গ্রন্থি। এই অংশটির নাম কি? এটা একটা শুক্রাণু। শুক্রের মাথায় কি থাকে? অ্যাক্রোজোম থাকে, আমরা বলেছি মনে আছে, গোলজি বডি থেকে তৈরি হয় অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমের মধ্যে একটা এনজাইম থাকে যার নাম হায়ালিউরোনিডেজ এনজাইম, যেটা কি করে ওভাম বা ডিম্বাণুর প্রাচীরকে বিগলন করে, সেটা হচ্ছে অ্যাক্রোজোম। চিত্রে প্রদর্শিত এই অংশটির ক্ষেত্রে প্রযোজ্য। মাইটোকন্ড্রিয়া না, মাইটোকন্ড্রিয়া থাকে না এখানে, হ্যাঁ, মাথায় মাইটোকন্ড্রিয়া নাই। এই যে মধ্যখণ্ডে মাইটোকন্ড্রিয়া এখানে। আচ্ছা, শুক্রাণুকে গতিশীল করা হচ্ছে ফ্লাজেলার কাজ, এটার কাজ, এর কাজ না। এটা ডিম্বাণুর পর্দা বিকলন করতে সক্ষম। ইয়েস, অ্যাক্রোজোমে থাকা হায়ালুরোনিডেজ এনজাইম ডিম্বাণুর পর্দা বিকলন করে। এটিতে n সংখ্যক ক্রোমোজোম থাকে, শুক্রাণুতে n সংখ্যক ক্রোমোজোম থাকবেই। এটা থাকে নিউক্লিয়াসে, এই যে এই জায়গায় নিউক্লিয়াসে থাকে। পুরুষ প্রজননতন্ত্রের অংশগুলা আমরা পড়েছি, কাউপার অ্যান্ড প্রোস্টেট 2 এবং 3। প্রাইমারি ওসাইট থেকে কয়টি পোলার বডি তৈরি হয়? প্রাইমারি ওসাইট থেকে 3টা পোলার বডি তৈরি হয়, ঠিক আছে, এবং 3টা নষ্ট হয়ে যায়। ভ্রূণে আর্কেন্টেরন সৃষ্টির প্রক্রিয়াকে বলা হচ্ছে গ্যাস্ট্রুলেশন। কি বলা হয়? গ্যাস্ট্রুলেশন, ঠিক আছে। আর অর্গানোজেনেসিস প্রক্রিয়ায় বা স্টেজে কি হয়? অর্গান বাড অঙ্গকুড়ি, প্রাইমারি সেকেন্ডারি অঙ্গকুড়িগুলো তৈরি হয়। ক্লিভেজ আমরা পড়েছি, জাইগোটের যে কোষ বিভাজনের মাধ্যমে ক্রমান্বয়ে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা দশা তৈরি হয়, সেগুলো হচ্ছে এই প্রক্রিয়ার নাম ক্লিভেজ, জাইগোটের কোষ বিভাজন। জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক মানব জন্য ধারাবাহিকতা নিয়ে আলোচনা করলেন। ফিটাস একটি অঙ্গের মাধ্যমে, মানে প্লাসেন্টা বা অমরার মাধ্যমে জরায়ুর সাথে সংযুক্ত থাকে। এর মাধ্যমে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে। গর্ভধারণের কোন মাসে? তোমাদের বইতে দেখবে 12 সপ্তাহ বলা আছে, সো 12 সপ্তাহ বুঝতেই পারো 3 মাসের পর, মানে চতুর্থ মাসে এই প্লাসেন্টা বা অমরার সৃষ্টি হয়। রজচক্রের শেষ দিকে কি হয়?
রজচক্রের শেষ দিকে কি হয়, ওই যে এফএসএইচ, তারপর হচ্ছে তোমার প্রোজেস্টেরন, এগুলো ক্ষরণ কমে যায়, এস্ট্রোজেন প্রোজেস্টেরন ক্ষরণ কমে যায়, বুঝছো? আর মাঝখানে কি হয়, মাঝখানে এলএইচ চার্জ হয়, লুটিনাইজিং হরমোন অনেক বেশি বেড়ে যায়। এবং শুরুতে কি হয়, যখন ক্ষরণটা শেষ হয়, ইনিশিয়াল স্টেজে আবার প্রোজেস্টেরন এস্ট্রোজেন বাড়তে থাকে, প্রোলিফেরেট করতে থাকে, ঠিক আছে? অঙ্গকুড়ি আমরা বলেছি অর্গানোজেনেসিস, গ্যামেটোজেনেসিস মানে গ্যামেট তৈরির প্রক্রিয়া। অমরা গঠনে অংশগ্রহণকারী বহির্বর্ণীয় পর্দা অ্যালান্টো এবং কোরিয়ন, তাহলে অ্যালান্টোয়েস এবং কোরিয়ন এই দুইটা অংশগ্রহণ করে। 4টা আবরণ আছে ভ্রূণের, বহিরাবরণ। টেস্ট টিউব বেবির বিকাশ কোথায় ঘটে, এটা কনফিউজিং। সবাই টেস্ট টিউব বেবির বিকাশ মানে টেস্ট টিউব উত্তর হচ্ছে না, শুক্রাণু ডিম্বাণুর যে নিষেকটা সেইটা হয় তোমার বাহিরে। যখন ভ্রূণটা হয়ে যায় তখন সেটাকে ইমপ্লান্ট করা হয় জরায়ুর মধ্যে। সো বেবির বিকাশটা কিন্তু জরায়ুর মধ্যে হয়। কোনটি পুরুষের জন্ম নিরোধক পদ্ধতি? টিউবেক্টমি, ভ্যাসেক্টমি, এটা অনেক কনফিউজিং লাগে সবার মাথায় রাখবে, ভ্যাসেক্টমি। আর টিউবেক্টমি নারীর ক্ষেত্রে, ঠিক আছে? অমরার কাজ ভ্রূণের বর্জ্য পদার্থ অপসারণ, ইয়েস। হরমোন ক্ষরণ, এখানে হরমোন ক্ষরিত হয়, এই যে এইচসিজি হরমোন, তাই না? অ্যান্টিজেন প্রতিহত করা, তিনটাই হচ্ছে অমরার কাজ। ব্যাকটেরিয়াজনিত যৌনবাহিত রোগ কোনটা? এইডস, এইডস তো এইচআইভি, সো ভাইরাস জনিত। সিফিলিস, ট্যাপিনোমা প্যালাডাম অ্যান্ড গনোরি, নাইজেরিয়া গনোরিয়া, গনোরি, এটা গনোরিয়া রোগ তৈরি করে। সো 2 এবং 3 ব্যাকটেরিয়াজনিত রোগ। নিচের কোনটি সিফিলিস রোগের লক্ষণ নয়? অনিয়মিত রজচক্র, ব্যথাহীন ক্ষত, লালচে বাদামি দাগ, ক্ষুদ্র ক্ষুদ্র ফুসকুড়ি, অনিয়মিত রজচক্র। শ্বেত রক্তকণিকার ম্যাক্রোফেজ ও টি4 লিম্ফোসাইট কমে যায়, প্রতিরোধ ক্ষমতা কমে যায় হচ্ছে এইডস এর কারণে। সেক্স লিঙ্ক রোগ নয় কোনটি, মাথায় রাখবা। সেক্স লিঙ্ক রোগ নয় কোনটি? একটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এটা হচ্ছে তোমার গনোরিয়া, তারপর তোমার সিফিলিস, ক্ল্যামাইডিয়া। আর মাস্কুলার ডিস্ট্রফি, বর্ণান্ধতা, হিমোফিলিয়া, এগুলো হচ্ছে এক্স লিঙ্ক বা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এগুলো জানো, এটা কনফিউজিং বাট তোমরা এখন থেকে পারবা। তো এটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এসটিডি, বাট নট এক্স লিঙ্ক ডিসঅর্ডার, মাথায় রাখতে হবে। সেম, ম্যাক্রোফেজ টি4 লিম্ফোসাইট ধ্বংস হয় কখন? এইডস হইলে, তখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাই না? এই ছিল তোমার চ্যাপ্টার 9। সো চ্যাপ্টার 9 থেকে যদি বলি, অমরা খুব ইম্পর্টেন্ট, দেন লাস্টে কিছু রোগ টোগ কি হয় না হয়, তারপর হচ্ছে ওই যে গ্রন্থিগুলা, তারপর পুং প্রজনতন্ত্র অংশ কোনটা, নারী প্রজনতন্ত্র অংশ কোনটা, রজচক্রে 3টা ফেজ আছে, 3টা ফেজের নাম পড়বা, কোন ফেজে কোন হরমোনটা কমে বাড়ে সেটা একটু ভালো করে পড়বা, ঠিক আছে? চ্যাপ্টার 10, প্রতিরক্ষা। মানবদেহের প্রতিরক্ষা স্তর কয়টি? মানবদেহের 3টা প্রতিরক্ষা স্তর আছে, এর মধ্যে প্রথম দ্বিতীয় হচ্ছে নন স্পেসিফিক, তৃতীয়টা হচ্ছে স্পেসিফিক প্রতিরক্ষা। এই যে কোনটা কোন প্রতিরক্ষা স্তরের অংশ, কোনটা কোন প্রতিরক্ষা স্তরের উপাদান বা কোনটা উপাদান নয়, এই জিনিসগুলো খুবই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 3টা আমরা দেখলাম। তারপর চলে আসে মানুষের প্রথম প্রতিরক্ষা স্তর, দেহত্বক, পাকস্থলী এসিড, নিউট্রোফিল। না, নিউট্রোফিল বা ব্লাড রিলেটেড যেগুলো আছে, নিউট্রোফিল, ইন্টারফেরন, ঠিক আছে, কমপ্লিমেন্ট, এগুলো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর অন্তর্ভুক্ত। কিন্তু দেহত্বক, পাকস্থলী এসিড, ঠিক আছে, তারপর তোমার প্রজনন, কি বলা যায়, ওই যে জননতন্ত্র অ্যাসিড, এগুলো হচ্ছে প্রাথমিক লেয়ার, ফার্স্ট লেয়ার, ঠিক আছে, সিলিয়া, তারপর সিরোমেন, ঠিক আছে, এগুলো ফার্স্ট লেয়ার। সো উত্তর হচ্ছে 1 এবং 2, নিউট্রোফিল সেকেন্ড লেয়ার অন্তর্ভুক্ত। প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ নিচের কোনটি? তাহলে আবারও প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ চলে আসে, ইন্টারফেরন দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উদাহরণ। এটা হচ্ছে তোমার একটা গ্লাইকোপ্রোটিন, যেটা টি লিম্ফোসাইট থেকে তৈরি হয়, যেটা অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে। সহজাত মারণ কোষ, ন্যাচারাল কিলার সেল, এটাও দ্বিতীয় প্রতিরক্ষা স্তর অন্তর্ভুক্ত। সিরোমেন, কানের খৈল, এটা হচ্ছে তোমার প্রথম প্রতিরক্ষা স্তর অন্তর্ভুক্ত। ম্যাক্রোফেজ, সেটাও দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের ভূমিকা রাখে কোনটি? উত্তর হচ্ছে নিউট্রোফিল। এই লাইসোজাইম, তারপর স্পারমিন, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার সিরোমেন, এগুলো হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত। ল্যাক্টোপারক্সিলেজ প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত। মানুষের প্রথম প্রতিরক্ষা স্তর সেম 1 2, আরে রিপিট হয়ে গেল, সরি। মানুষের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? এই যে নিউট্রোফিল, ইন্টারফেরন, এগুলো কই থাকে? কমপ্লিমেন্ট কই থাকে? রক্তে থাকে, সেটা রক্ত দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর অ্যান্টিবডি থার্ড লেয়ারটা কন্ট্রোল করে। অণুজীবের আক্রমণে ক্ষতিগ্রস্ত টিস্যুর দিকে ফ্যাগোসাইটের গমনকে, ক্ষতিগ্রস্ত টিস্যুর দিকে ফ্যাগোসাইটের গমনকে বলা হচ্ছে ট্যাক্সিস, এটা হচ্ছে ক্যামোট্যাক্সিস। আর এখানে অনেকগুলো আছে, দেখো, নেমো, নেমো হচ্ছে স্মৃতি থেকে, ম্যানো অ্যাঙ্গুলেশন কৌণিক, আর ক্লাইনোট্যাক্সিক বো ফ্লাই, বাটারফ্লাই, ঠিক আছে, এটা তুমি চ্যাপ্টার 12-এ পড়বা, বো ফ্লাই, বাটারফ্লাই, ক্লাইনোট্যাক্সিস। আর নেমো হচ্ছে স্মৃতি থেকে, ম্যানো হচ্ছে অ্যাঙ্গুলার কৌণিক। অ্যালার্জির সাথে জড়িত কোন অ্যান্টিবডি?
আইজিই, ইমিউনোগ্লোবুলিন ই, এটা হচ্ছে অ্যালার্জির সাথে জড়িত। সব থেকে বড় ইমিউনোগ্লোবুলিন হচ্ছে আইজিএম, ঠিক আছে। আর মাতৃদুগ্ধে বা কোলেস্ট্রলে থাকে, নট কোলোস্ট্রাম, মাতৃদুগ্ধ কোলোস্ট্রাম, মাতৃদুগ্ধ কোলোস্ট্রাম, এটাতে থাকে আইজিএ। আর প্লাসেন্টাকে অতিক্রম করে, প্লাসেন্টা পরিগমন করে আইজি জি, ইমিউনোগ্লোবুলিন জি। এই 5 প্রকার থাকে, হ্যাঁ, গ্যামেট, জি, এ, এম, ই, ডি, ঠিক আছে। এর মধ্যে তরলে লিকুইডে থাকে ইমিউনোগ্লোবুলিন এটা, হ্যাঁ। আর অ্যালার্জির জন্য দায়ী ইমিউনোগ্লোবুলিন ই, ইমিউনোগ্লোবুলিন ই। পাইরোজেন কি জাতীয় পদার্থ? পাইরোজেন হচ্ছে একটা প্রোটিন জাতীয় পদার্থ যেটা ডাব্লিউবিসি থেকে খরিত হয়, যেটা জ্বরকে স্টিমুলেট করে, হাইপোথ্যালামাসের টেম্পারেচার সেন্টারটাকে স্টিমুলেট করে। ম্যাক্রোফেজের বৈশিষ্ট্য অ্যান্টিবডি উপস্থাপন, ইয়েস। ম্যাক্রোফেজ ইজ এপিসি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল উইথ ডেনড্রাইটিক সেল অ্যান্ড বি লিম্ফোসাইট। এটা ফ্যাগোসাইটিস সম্পন্ন করে, কারেক্ট আনসার। এটা সাইটোকাইন নিশ্চিত করে, এটাও কারেক্ট আনসার। 1, 2, 3 তিনটাই করে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজের নামগুলো কিন্তু বলেছে কোনটাতে কি নামটা হয়, ওই নামগুলো ইম্পর্টেন্ট। ইন্টারফেরনের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? অনাক্রম্যতা স্পেসিফিক, ইন্টারফেরন হচ্ছে দ্বিতীয় লেয়ারে, সো এটা নন স্পেসিফিক। গাঠনিক উপাদান লিপোপ্রোটিন, নো, এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, নট লিপোপ্রোটিন। টি লিম্ফোসাইট থেকে তৈরি হয়, এটা কারেক্ট আনসার। ব্যাকটেরিয়া বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটায় না, এটা ভাইরাসের বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়। ভারী চিহ্নের পার্থক্যের ভিত্তিতে অ্যান্টিবডি কত প্রকার? 5 প্রকার, অলরেডি আমরা দেখেছি, গ্যামেট, রাইট। অমরা অতিক্রম করতে সক্ষম কোন অ্যান্টিবডি? অলরেডি বলে ফেলেছি, ইমিউনোগ্লোবুলিন জি। এই ইমিউনোগ্লোবুলিনটা আমরা কোথায় থেকে পাই? মায়ের পেট থেকে নিয়ে আসি, মা থেকে আমরা পাই, হ্যাঁ। ইনিশিয়ালি আমাদের রক্ষা করে এটা। গুটি বসন্তের ভ্যাকসিন কে আবিষ্কার করেছেন? এডওয়ার্ড জেনার। এটা একটু ভালো করে পড়বা। আরো ইপিআই এর মধ্যে কি কি ভ্যাকসিন আছে দেখবা, লাস্টে দেওয়া আছে ইপিআই কি কি ভ্যাকসিন আছে, এটা ভালো করে পড়বা, ইপিআই। তারপরে ভ্যাকসিনের টাইপ আছে, ভ্যাকসিনের প্রকারভেদ মাস্ট। এই ভ্যাকসিনের প্রকারভেদ থেকে 50টা এমসিকিউ করানো সম্ভব। ভ্যাকসিনের প্রকারভেদটা খুব ভালো করে পড়বা, এটা মিস হয়ে গেছে এখান থেকে। কোনটা তোমার কনজুগেট ভ্যাকসিন, কোনটা তোমার টিটেনাস টক্সোয়েড, ঠিক আছে, কোনটা তোমার অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন বা শক্তিহ্রাস, কোনটা মৃত ভ্যাকসিন, এগুলো খুব ভালো করে পড়তে হয়। ভ্যাকসিনের প্রকারভেদ মাস্ট মাস্ট মাস্ট। কোনটি দেহে অনুপ্রবেশিত ব্যাকটেরিয়াকে শনাক্ত করে? শনাক্ত করা হচ্ছে অপসোনাইজেশন, এটা করে হচ্ছে অপসোনিন, অপসোনিন। স্মৃতিকোষ কোন ধরনের রক্তকণিকা? স্মৃতিকোষ, মেমোরি সেল, সেগুলো লিম্ফোসাইট থেকে তৈরি হয়, এগুলো হচ্ছে লিম্ফোসাইট, এগুলো হচ্ছে লিম্ফোসাইট। গামা ইমিউনোগ্লোবুলিন, ইমিউনোগ্লোবুলিন জি, যেটা যকৃত তৈরি করতে পারে না। কোনটি মানবদেহে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে? দ্বিতীয়, ফ্যাগোসাইট, এটা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে। ফ্যাগোসাইট যেগুলো আছে, নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ। এই ছিল তোমার চ্যাপ্টার 10, মানবদেহের প্রতিরক্ষা। সো মোটামুটি মনে হয় টপিকগুলো টাচ করা হয়েছে। এখন চলে আসি জিন তত্ত্ব বিবর্তন। এখান থেকে কি আসে ভাই? এখান থেকে হচ্ছে কোনটার অনুপাত কত, হ্যাঁ, কোনটা কোন সূত্রে ব্যতিক্রম, এই ঝামেলাগুলো আসে, হ্যাঁ। চলো আমরা দেখি। বংশগতিবিদ্যার জনক আমরা পড়েছি গ্রেগর জোহান ম্যান্ডেল। ডাইহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস 2 জোড়া বৈশিষ্ট্যের বিপরীত বৈশিষ্ট্য যে ক্রসটা, সেটা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। এটা সাধারণ অনুপাত হচ্ছে 9:3:3:1, এটা সাধারণ অনুপাত, রাইট। আর মনোহাইব্রিড ক্রসের সাধারণ অনুপাত হচ্ছে 3:1, কি 3:1 মনোহাইব্রিডের। সর্বপ্রথম জেনেটিক শব্দ কে প্রচলন করেন? উইলিয়াম বেটসন সর্বপ্রথম জেনেটিক শব্দটা প্রচলন করেন। কোনটি মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম? মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা এবং লিথাল জিন। অসম্পূর্ণ, সম এবং লিথাল জিন। সবগুলোর ক্ষেত্রে অসম্পূর্ণ এবং সমপ্রকটার ক্ষেত্রে হয় 1:2:1, আর লিথাল জিনের ক্ষেত্রে হয় 2:1 অনুপাতটা হয়, ঠিক আছে। সো অসম্পূর্ণ প্রকটতা। পরিপূরক জিন, এপিস্টেসিস, এগুলো দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। পরিপূরক জিনের অপর নাম হচ্ছে তোমার সহপ্রকটতা, সহপ্রকটতা। তো মাথায় রাখবা, সমপ্রকটতা প্রথম সূত্রের ব্যতিক্রম, আর সহপ্রকটতা পরিপূরক জিন, সেটা হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এই ক্ষেত্রে অনুপাতটা হয় 9:7। আর এপিস্টেসিস 2 ধরনের আছে, একটা প্রকট এপিস্টেসিস, একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। প্রকট এপিস্টেসিস অনুপাত হচ্ছে 13:3, আর দ্বৈত প্রচ্ছন্ন হচ্ছে 9:7, মাথায় রাখতে হবে। আর পলিজেনিক ইনহেরিটেন্সে মনে হয় 1:4:6:4:1, একটু চেক করে নিও তো, আমি যাই না, এটা হইতে পারে, এটা মনে হয় পলিজেনিক ইনহেরিটেন্সে এটাই প্রবাবলি অনুপাত 1:4:6:4:1। তারপর তোমার কোনগুলা পলিজেনিক ইনহেরিটেন্সের বৈশিষ্ট্য, গায়ের বর্ণ, উচ্চতা, এগুলো একটু পড়তে হবে। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কোনটি? অসম্পূর্ণ, সম, লিথাল জিন, পরিপূরক। উত্তর হচ্ছে পরিপূরক জিন।
অসম্পূর্ণ প্রকটতা জিনোটাইপিক অনুপাত আমরা পড়েছি 1:1। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেস F2 যৌন অনুপাত এটা আমরা পড়ে ফেলেছি 9:7। এই যে মুখ প্রতিরোধের ক্ষেত্রে দেখা যায়। সো কোনটা ব্যাখ্যা করার জন্য কোন উদ্ভিদ বা প্রাণীকে নেওয়া হয়েছে এটা পড়তে হবে, যেমন সাদা এবং হচ্ছে তোমার কালারফুল লেগহর্ন, এটা হচ্ছে কি লেগহর্ন না ওয়াইন্ডোর, দাঁড়াও যেখানে অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে তোমার যে সন্ধ্যা মালতী, সমপ্রকটতা হচ্ছে তোমার কালো বর্ণের মোরগ, সাদা বর্ণের মুরগি। মারণ জিন তো ওই যে ইঁদুরের ক্ষেত্রে ওকে। মারণ জিন বা লিথাল, সেমিলিথাল, সাবভাইটাল জিন কোনটা আছে, আর এই লিথাল জিনের কারণে কোন কোন রোগগুলো হয় সেগুলো খুব ইম্পর্টেন্ট দেখবা আছে, ঠিক আছে। আচ্ছা, পরিপূরক জিন হচ্ছে তোমার ওই যে মিষ্টি মোটর। আর প্রকট এপিস্টেস আমরা যেটা বললাম সাদা লেংহর্ন আর হচ্ছে ওয়াইন্ডট। আর মুখ বুদ্ধের হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। সন্তান ছেলে বা মেয়ে হওয়ার জন্য দায়ী কে? পিতা। তার ওয়াই ক্রোমোসোমটা যাবে নাকি যাবে না সেটার উপর ডিপেন্ড করবে। নিচের কোন ফ্যাক্টরের অভাবে দেহে ক্রিসমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি দেখা যায়? এটা 9 রক্তজঞ্জন ফ্যাক্টর 9 এর অভাবে হয়। প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট এটার একটা অপর নাম, এটাও কারেক্ট। ক্রিসমাস ফ্যাক্টর এটাও কারেক্ট, মানে উপরের সবগুলাই কারেক্ট। সো উত্তর হচ্ছে সবগুলো। নিচের কোন ধরনের মিলনে সকল পুত্র সন্তান বর্ণান্ধ হবে? আমরা জানি মা থেকে বেসিকলি পুত্র সন্তানের বৈশিষ্ট্যগুলো আসে, ক্রোমোজোমটা আসে। সো যখন মা বর্ণান্ধ হবে তখনই কিন্তু সকল পুত্র সন্তান বর্ণান্ধ হয়ে যাবে, ঠিক আছে। সো পিতা স্বাভাবিক, মা বর্ণান্ধ। ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায় অনকেজনী রিক্যাপিচুলেটস ফাইলোজেনি, এটা বলেছেন হ্যাকেল, আর্নেস্ট হ্যাকেল। নিকট সম্পর্কিত জীব গোষ্ঠী ভিন্ন পরিবেশে, নিকট সম্পর্কিত এটার যে বিবর্তন সেটা হচ্ছে অপসারী বিবর্তন, আর দূরবর্তী হচ্ছে অভিসারী। আর যখন দুইটা ভিন্ন প্রজাতি ভিন্ন জায়গায় থাকে সেটা হচ্ছে সমান্তরাল বা প্যারালাল। সরীসৃপের যুগ বলা হচ্ছে মেসোজোইক। পরিব্যক্তি মতবাদকে দেন, পরিব্যক্তি কাইন্ড অফ ব্রিজ মনে হয়, ব্রিজ, হ্যাঁ ব্রিজ দিয়েছেন। আর ভাইজম্যান দিয়েছেন তোমার জার্ম প্লাজম মতবাদ, জার্ম প্লাজম মতবাদ। মানুষের কোন ব্লাড গ্রুপটি সর্বজনীন গ্রহিতা? ব্লাড গ্রুপ এ মানে তার এ অ্যান্টিজেন আছে, বি মানে বি অ্যান্টিজেন আছে, ও মানে কোনো অ্যান্টিজেন নাই, এ বি মানে দুইটা অ্যান্টিজেন আছে, কোনো অ্যান্টিবডি নাই। সো সর্বজনীন গ্রহিতা হচ্ছে এ বি, আর সর্বজনীন দাতা হচ্ছে ও। আর এইচ রেসাস ফ্যাক্টর ক্লাস এর জিওটাইপ কোনটি? তুমি 6টা আমরা পড়েছি, সি ডি ই, সি ডি ই। একই জিনিসের প্রকট প্রচ্ছন্ন একসাথে থাকতে পারে না, এটা আমরা পড়েছি, রাইট। সো সিডিই এটা হচ্ছে কি প্রকট, মানে আরএইচ প্লাসের জিনোটাইপ। কোন রক্ত গ্রুপ সার্বজনীন দাতা? আমরা পড়েছি ও। সো এই হচ্ছে চ্যাপ্টার 11 ছিল, মোরলেস এগুলাই। আর যেটা বলেছিলাম ওই যে এক্স লিঙ্ক ডিসঅর্ডার কোনটা কোনটা নয়, একটা চার্ট আছে দেখবা, ওই চার্টটা মাস্ট লাগবে। আর তারপর হচ্ছে কোনটা সেমিলিথাল, কোনটা সাবভাইটাল, বা কোনটা লিথাল জিনের কারণে কয়েকটা রোগের নাম বলা আছে, ওই রোগের নামটা তোমাকে পড়তে হবে, ঠিক আছে। তরল পদার্থের প্রতি সাড়া দিয়ে জীবের চলনকে কি বলা হয়? মানে ট্যাক্সিস, জীবের চলন। ফোনোট্যাক্সিক শব্দ। থিগমো হচ্ছে তোমার টাচ, গ্যালভানো আলাদা, ঠিক আছে। রিওট্যাক্সিস এটা হচ্ছে তরল পদার্থ বা স্রোতের কারণে যে ট্যাক্সিস। এই ট্যাক্সিসটা ভালো করে পড়বে, কোনটা গ্যালভানো, কোনটা অ্যারো, কোনটা ফনো, কোনটা রিও, হ্যাঁ কোনটা তোমার কি বলা যায়, হ্যাঁ এই ট্যাক্সিসটা ভালো করে পড়তে হবে। আরো আছে অনেকগুলো, ক্যামোট্যাক্সিস কোনগুলা। অক্সিজেনের ঘনত্ব অ্যারোট্যাক্সিস, বুঝতে পারছো। কেমিক্যাল, ফোনো শব্দ, রিও স্রোত, ওই যে ইলিশ মাছ বা এই মাছ সেই মাছ স্রোতের কারণে চলে যায় বিভিন্ন জায়গায়, রিওট্যাক্সিস। কোনটি প্রাণীর দৈহিক স্পর্শ, স্পর্শ হচ্ছে থিগমো। টেম্পারেচার তাপমাত্রা, থার্মোট্যাক্সিস। অভিকর্ষ গ্র্যাভিট্যাক্সিস, মাথায় রাখতে হবে। চৌম্বক ম্যাগনেটোট্যাক্সিস। ট্যাক্সিস গুলো অনেক আছে, কয়টা আছে তারা দেখে নিই। এখন সবাই বাই করো, না তোমরা এই চ্যাপ্টারটা পড়বাই না, এই জন্য তোমাদের আমার সাথে সাথে পড়ে ফেলতে হবে। ট্যাক্সিস আছে, খুব ইম্পর্টেন্ট। প্রায় অনেকগুলা 12টার মতো আছে, পরে দিকমুখিত 5 প্রকার আছে, এগুলো পড়তে হবে, ঠিক আছে। আমি তো অনেকগুলো দেখেই ফেললাম। গ্যালভানো হচ্ছে তোমার বিদ্যুৎ, ঠিক আছে। স্টেরো আছে একটা,
তলের উপর ভিত্তি করে। ফনোট্যাক্সিসের ক্ষেত্রে প্রাণী কিসের প্রতি সাড়াদান করে চলন সম্পন্ন করে? ফনো আমরা অলরেডি বলেছি, সাউন্ড, শব্দ। ফোন থেকে ফোন দাগা দিও না আবার। প্রাণীর সহজাত আচরণ, মাকড়সার জাল তৈরি, টুনটুনি পাখির বাসা নির্মাণ, কুকুরের মুখে লালা। কুকুরের মুখে লালা না, ওটা রিফ্লেক্স। সাপেক্ষ প্রতিবর্ত, অনপেক্ষ প্রতিবর্ত, এটা আলাদা জিনিস। সো সহজাত আচরণ হচ্ছে দুইটা, 1 এবং 2। সাবিহা পুকুর পাড়ে বসে রুই মাছের পোনার সাঁতার কাটা দেখছিল। হঠাৎ লক্ষ্য করলো একটি শোল মাছ এক ঝাঁক পোনা নিয়ে পানিতে সাঁতার কাটছে। এটা তার সহজাত আচরণ। মাকড়সার জালে কোন প্রোটিন থাকে? স্ক্লেরোপ্রোটিন। কোন প্রোটিন? স্ক্লেরোপ্রোটিন। গ্লাইকো ফসফো সালফার প্রোটিন, এগুলো কোষরসায়নে পড়েছে, বোটানি চ্যাপ্টার তো শেষ তোমার। ফেরোমেন ক্ষরণ করেছে রানী মৌমাছি। ফেরোমেন ক্ষরণ করবে রানী মৌমাছি, ঠিক আছে, শেষ। বাহ। সো মোটামুটি তোমার অনেক কিছুই পড়া হয়ে গেছে। ট্যাক্সিসটা ইম্পর্টেন্ট, ট্যাক্সিসের টাইপটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে রিফ্লেক্স, এই চ্যাপ্টার থেকে রিফ্লেক্সটা পড়বা। একটা রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়ার কয়টা অংশ আছে, ঠিক আছে, এই রিফ্লেক্সটা ভালো করে পড়লে এই চ্যাপ্টার থেকে মোটামুটি এমসিকিউ ডান। পুরুষ মৌমাছি কি করে, কর্মী মৌমাছি কি করে, কাজগুলা এটা দেখবে চার্ট আছে, রানী, পুরুষ অ্যান্ড তোমার কর্মী মৌমাছি। আর কিছু কি আছে? না, আই ডোন্ট থিঙ্ক সো। এই চ্যাপ্টার থেকে আর ইম্পর্টেন্ট তেমন কিছু নেই। ট্যাক্সিস তো আমরা বললাম। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল খুবই অল্প সময়ে 200-এর অধিক এমসিকিউ তোমাদের একটু পড়ায় দেওয়া। পাশাপাশি আমি এক্সপ্লেন করে এর সাথে প্রাসঙ্গিক অনলাইন ইনফরমেশন বলেছি, অনেক কিছু এমনিতে বলে দিয়েছি। সো যারা শুনেছো, যারা ক্লাসটা করেছো, হোপফুলি তাদের কিছুটা হলেও উপকার হবে ইনশাল্লাহ। আর কতটা উপকার হয়েছে সেটা ডিপেন্ড করবে তোমার পরীক্ষার উপর। তো সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা, অনেক অনেক বেশি ভালো করে পরীক্ষা দাও। আর যেটা বললাম, এটা তো করেছো, বাট এটা করে যে সব কমন পাবে এরকম আশা করা যাবে না। এটার উপর ভিত্তি করে যে টপিকগুলো ভাই ইম্পর্টেন্ট বললাম, সেই টপিকগুলো একবার একটু রিভাইজ করো। যে পরীক্ষাগুলো শিক্ষতে দিয়েছো সেই পরীক্ষার প্রশ্নগুলোর এমসিকিউগুলো দেখো। যে পরীক্ষাগুলো ধরো অন্য কোথাও দিয়ে থাকো তুমি, সেই পরীক্ষাগুলোর প্রশ্নগুলো দেখো, দেখবা এখান থেকেই এই ধরনের প্রশ্নই তুমি পাচ্ছ এমসিকিউ ইনশাল্লাহ। সো পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানাবে, অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। আসসালামু আলাইকুম।